প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশটি দিল। আশা করি সবাই জানেন। মার্চ, পুরো মার্চ জুড়েই ফর্ম ফিল আপ হবে। তারপরে আশা করছি মে, মার্চের পরে এপ্রিল মাস, অর্থাৎ ঈদের পরে শেষের সপ্তাহ 25 তারিখ অথবা তার আগের সপ্তাহ 18 তারিখে পরীক্ষার একটা ভালো সম্ভাবনা আছে। তো যেহেতু পরীক্ষার ডেট প্রকাশ করেনি, কিন্তু পুরো মার্চ জুড়ে ফর্ম ফিল আপ হবে, বোঝাই যাচ্ছে যে এপ্রিলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। তো আপনাদের উচিত এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া, এই সময় যেন অবহেলা না হয় পড়াশোনায়। আব্দুল মাজেদ ভাই আসবেন লাইনে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, তো নোটিশ তো পুরোটা পড়েছেন আশা করছি। হ্যাঁ পড়েছি স্যার। হ্যাঁ, যারা এমসিকিউ দিবে তাদের এখন টেনশন বেশি, যারা রিটেন দিবেন তাদের তো একটু সময় আছে, এবং তাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ করাও লাগছে না। জি স্যার। তো ঠিক আছে, যদি এমসি স্যার, আমি সবকিছু ঠিক একটা আছে প্রশ্ন। কিনা? হ্যাঁ স্যার, ইনশাল্লাহ সব সব ঠিক আছে। আমার আপনার কাছে একটা ছিল যে গতকাল যে পরীক্ষাটা আমরা দিয়েছি, হুম হুম। একটা ফাঁকে ওই প্রশ্নগুলোর বিষয়ে যদি একটু দু এক মিনিট ব্রিফ দিতেন। বিশেষ করে একটা এটা প্রশ্ন আমি কয়েকটি মধ্যে বুঝলাম, খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতেছি না। সেটা হচ্ছে হ্যাঁ, আমি ওইটা, আইনজীবী অসদাচরণের জন্য কোথায় কিভাবে আবেদন করতে হয়, এই প্রশ্নটা আমি ক্লিয়ার কোনো এর মধ্যে পাচ্ছি না। এটা একটু যদি স্যার কোনো আচ্ছা, সময় সময়। আমি আমি ওইটা রেজাল্ট দিয়ে দিব, কালকে হয়তো বা দিয়ে দিতে পারি। তারপরেই সেটার অ্যানসারিং হিন্ট দিয়ে দিব, প্লাস আচ্ছা। সলিউশন ক্লাসও নিব। ঠিক আছে? জি এবং স্যার, থ্যাংক ইউ। এই ধরনের আরো প্রশ্ন তৈরি করে সেগুলোর উত্তর সহ, অ্যানসারিং হিন্ট সহ আপনাদেরকে পাঠানোরও ব্যবস্থা করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আরো একটা ইনশাআল্লাহ। ছোট নোট পাবেন আপনারা, যেখানে প্রবলেমেটিক প্রশ্ন, তারপরে অনেক ড্রাফটিং থাকবে, কিন্তু মানে ফুল উত্তর থাকবে না, অ্যানসারিং হিন্ট সহ। যেমন আমার জি। ক্লাস টেস্টের উত্তর যেভাবে থাকে, আপনাকে হিন্ট দিয়ে দেওয়া হবে, পুরো ভাষাটা আপনার হবে, সৃজনশীলতা যেন আপনাদের নষ্ট না হয়। ঠিক আছে? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা মোহন ভাই, আপনি মেসেজ দিচ্ছেন, আপনাকে লাইনে আসার সুযোগ দিলাম। দেখেন আপনার স্ক্রিনে আনমিউট করার কথা বলা হচ্ছে, আপনাকে মানে লাইন অন করার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি লাইন অন করছেন না। দেখেন, আমি আপনাকে মেসেজ দিচ্ছি যে আপনি টাচ করেন, টাচ করলে কথা বলতে পারবেন, কিন্তু আপনি টাচ করছেন না বিধায় আপনার কথা হচ্ছে না। তো আপনি ফোন দিয়েছিলেন, এই কারণে আপনাকে লাইন আসতে বলছিলাম। ক্লাসের বিরতিতে বা ক্লাস শেষে আপনাকে আমি ফোন দিয়ে কথা বলবো আপনার সাথে। তো ক্লাসটি শুরু করি। আজকে আমরা সিলেবাসের প্রথম সাবজেক্ট, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998, সিপিসি সংক্ষেপে আমরা বলি, দেওয়ানি কার্যবিধি। টপিক ওয়ানে আছে ক্লাসিফিকেশন অ্যান্ড জুরিসডিকশন অফ দ্য সিভিল কোর্টস, দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ ও এখতিয়ার। তাহলে দেওয়ানি আদালত কত প্রকার আছে, এবং দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে ক্ষমতা বা পাওয়ার, কি কি করতে পারেন দেওয়ানি আদালত, কোন ধরনের মামলা নিতে পারেন, এই জিনিসগুলো এখানে আছে। বেসিক 5টি ছোট 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 বড় প্রশ্ন আছে এখানে, এগুলোর আমরা উত্তরগুলো দেখব। দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ আলোচনা করুন, দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ আলোচনা করুন, দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বোঝেন, ছোট প্রশ্ন। কজ অফ অ্যাকশন বা মামলার কারণ কাকে বলে, বা মামলার উদ্ভব হওয়ার কারণ কাকে বলে, এরা ছোট প্রশ্ন। দেওয়ানি মামলার ধাপসমূহ লিখুন, এটা মিডিয়াম একটা প্রশ্ন। তো এই 5টি প্রশ্ন এই টপিক থেকে সিলেক্ট করেছি। এই টপিকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, সেটা কেমন, সেটা নতুন যে নোট সেখানে পাবেন। আপাতত বেসিক জ্ঞানগুলো দেওয়া হবে, আর নতুন যে নোট দিব সেটা এমসিকিউ পরীক্ষার পরে আপনারা পাবেন। সেই নোট থেকে এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে, তখন সিরিয়াসলি এমসিকিউ যারা পাশ করবে তারা, প্লাস আপনারা যারা রিটেন ব্যাচে আছেন, যাদেরকে শুধু রিটেন দিতে হবে, তারা মিলে আমরা এমসিকিউ পরীক্ষার পর সেই নোট থেকে পড়া শুরু করব। যেটার ব্যাচের নাম হবে র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট। তো নোটের নামও র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট বলে নোট আসবে।
সেখানে এই নোটের যে থিওরিটিক্যাল পার্টগুলো থাকবে না, জাস্ট এই নোট থেকে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং গুলো আসবে। থিওরি আমরা এই নোট থেকে পড়বো, বিভিন্ন বই থেকে পড়বো। আর ওই নোট থেকে যেগুলো আসলে কনফিউশন তৈরি করে আপনাদের, সেগুলোই আলোচনা করা হবে বেশি। তো প্রথম প্রশ্ন, দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। 1908 সালে দেওয়ানি কার্যবিধির 3 নং ধারায়, তাহলে কত ধারায় আছে? 3 নং ধারা পড়লে আমরা কিন্তু শ্রেণী বিভাগ পেয়ে যাই। এই ধারাতে যেটা আছে, জেলা জজ আদালত, 5 ধরনের কোর্ট আছে দেখেন। অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত। তাহলে নিচে থেকে যদি চিন্তা করি, সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। দেখবেন আদালতে যারা যান, আদালতের কখনো জেলা জজ বলে কোনো কোর্ট থাকে না, কি থাকে? জেলা ও দায়রা জজ। আদালতে বাস্তবে জেলা ও দায়রা জজ নামে কোর্ট থাকে। কেননা যিনি জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করেন সিভিল মামলায়, তিনি আবার ক্রিমিনাল মামলায় দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তার মানে একটা কোর্টের মধ্যে দুইটা দায়িত্ব পালন করেন সেই বিচারক, জেলা ও দায়রা জজ। এই কারণে বাস্তবে কোর্টের নাম হয় জেলা ও দায়রা জজ। কিন্তু যখন আমরা সিভিল কোর্ট আলোচনা করব, দেওয়ানি আদালত আলোচনা করব, তখন দায়রা শব্দটা ইউজ করতে পারবো না, কারণ দায়রা জজ মানে সেটা ক্রিমিনাল কোর্ট। এই জায়গাটা ক্লিয়ার হলেন কিনা? যারা এই জায়গায় কনফিউশন আছে, এখনই প্রশ্ন করেন। বাস্তবে কোর্ট শুধু জেলা জজ থাকবে না বা শুধু দায়রা জজ থাকবে না। বাস্তবে কোর্ট থাকবে জেলা ও দায়রা জজ, মানে জেলা মানে সিভিল কোর্ট, দেওয়ানি আদালত, দায়রা মানে ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত। তো এই কারণে দুইটা কম্বিনেশন করে একটা কোর্টের মধ্যে দুইটা আদালত পরিচালিত হয়। একই বিচারক দুই ধরনের মামলা, সিভিল ক্রিমিনাল দুই ধরনের মামলা পরিচালনা করেন, তাই জেলা ও দায়রা জজ নাম হয় বাস্তবে। কিন্তু যখন দেওয়ানি কার্যবিধি অনুসারে দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ বলবো, এখানে কখনো দায়রা জজ বলবো না। আবার যখন সিআরপিসি তে ফৌজদারি আদালতের কথা বলবো, সেখানে আবার জেলা জজ বলবো না, বলবো দায়রা জজ। ক্লিয়ার হলেন কিনা? যদি ক্লিয়ার না হন প্রশ্ন করেন, এই কনফিউশন থাকলে হবে না। নাহলে আবার ভুল করে অনেকেই জেলা ও দায়রা জজ লিখে ফেলবেন, কারণ বাস্তবে দেখেছেন ভুল হতে পারে। হতে পারে বলে এই জায়গাটা সতর্ক করে দিলাম। তাহলে এই 5 প্রকারের কোড, হাতের 5 আঙ্গুল, এই কারণে 5 প্রকারের কোড, এভাবে মনে রাখবেন। এবার এই যে 5 প্রকারের কোড, এই কোডের এখতিয়ার গুলো কি কি, জুরিসডিকশন গুলো কি কি, সেটা আমরা দেখে নেব। প্রথমত আমরা প্রাথমিকভাবে 3 ধরনের জুরিসডিকশন দেখব। এক, আর্থিক এখতিয়ার, ইংরেজিতে হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন। পিকুনিয়ারি শব্দের অর্থ হচ্ছে আর্থিক। আঞ্চলিক বা স্থানীয় এখতিয়ার, যেটা টেরিটোরিয়াল জুরিসডিকশন। বিষয়বস্তু এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। তাহলে বেসিক বা প্রাথমিক জুরিসডিকশন চিন্তা করলে এই 3 ধরনেরই হয়। অর্থ মূল্য কত, একটা মামলার ভ্যালুয়েশন কত, আয়দাত কত। 15 লক্ষ হলে, 15 লক্ষ পর্যন্ত হলে সহকারী জজ আদালতে মামলা করতে হয়, আমরা জানি। 15 লক্ষ প্লাস এবং 25 লক্ষের মধ্যে হলে সিনিয়র সহকারী জজ, এবং 25 লক্ষ প্লাস আনলিমিটেড, তখন যুগ্ম জেলা জজে মামলা করতে হয়। তো এইটা আর্থিক, মানে অর্থের পরিমাণ বিবেচনায় মামলার, মামলার মান কত, ভ্যালু কত, সাবজেক্ট ম্যাটারের। তারপরে টেরিটরি, এখানে কোন থানার বা কোন জেলার সম্পত্তি, তার উপর ভিত্তি করে, বা বাদী বিবাদীর বাড়ি কোথায়, তার উপর ভিত্তি করে পারিবারিক মামলা হয় অনেক সময়। কোথায় বসবাস করে তার উপর ভিত্তি করে, বা ঘটনা কোথায় কোথায় ঘটেছে। বিষয়বস্তু এখতিয়ার মানে সাবজেক্ট ম্যাটার, কি ধরনের মামলা, পারিবারিক মামলা, অপ্র মামলা, তারপরে কোনো উইল হয়েছে সেটা প্রবেট করার মামলা, না সাকসেশন মামলা। অনেক ধরনের মামলা হতে পারে, তো মামলার প্রকৃতির উপর ভিত্তি করে এটাকে সাবজেক্ট ম্যাটার বলা হচ্ছে। তো এই 3 ধরনের জুরিডিকশন বেসিক্যালি আছে। তারপরে আদালত সমূহের আরো 5 ধরনের জুরিডিকশন আমরা দেখতে পাই। সেটা আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশন। অরিজিনাল জুরিডিকশন বলতে যেখানে মামলা সূচনা হবে, মানে যে মামলা যেখানে মামলাটা ফাইলিং করা হবে, সেটাকেই বলা হয় আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশন। আদি মানে যেখান থেকে শুরু। আপিল এখতিয়ার মানে অ্যাপিলেট জুরিডিকশন, মানে কোনো মামলার রায় হলো বা আদেশ হলো, তাহলে রায়ে ডিক্রি হতে পারে। এই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে যদি আপিল করা যায়, এই আপিলটা কোন আদালতে হবে, কোন আদালতের আপিল হিয়ারিং করার সুযোগ আছে বা আপিল
এন্টারটেন করার সুযোগ আছে, সেটাকে অ্যাপিলেট জুরিসডিকশন বলা হয়। তারপরে রিভিশন জুরিসডিকশন, রিভিউ জুরিসডিকশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন, এই ধরনের। তাহলে আমরা এর আগে 5 প্রকার আদালত দেখলাম, তারপরে বেসিক্যালি 3 ধরনের জুরিসডিকশন দেখলাম, আবার আরো 5 ধরনের জুরিসডিকশন দেখলাম। তো এইটা আপনাদের টোটাল 8 ধরনের জুরিসডিকশন। একসাথে কিন্তু আট 8 প্রকার জুরিসডিকশন বললে হবে না, বেসিক্যালি 3 প্রকার, তারপরে আরো এভাবে 5 প্রকার। এই প্রশ্নগুলো 2-3 নম্বরের জন্য আসতে পারে, 2-3 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। আর আরো যদি বেশি আসে, তাহলে আমরা আরো একটু আলোচনা করবো আদালত সমূহের আর্থিক এখতিয়ার নিম্নরূপ। আচ্ছা, যে এখানে প্রশ্ন আসলো দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ আলোচনা করুন, এই প্রশ্নটা যদি 3 নম্বরের জন্য আসে, তাহলে জাস্ট এতটুকু লিখলেই হবে, এই 3 প্রকার এবং 5 প্রকার। আর লেখা দরকার নেই। কিন্তু এটা যদি 7 বা 8 বা 10 নম্বরের জন্য চলে আসে, একটা বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন, তখন আপনার এই যে আর্থিক, তারপরে আঞ্চলিক, সাবজেক্ট ম্যাটার, এগুলোকে আবার কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, একটু ইলাবোরেট করতে হবে। আদালতের আদালত সমূহের আর্থিক এখতিয়ার নিম্নরূপ। তো আর্থিক এখতিয়ার সম্পর্কে আমরা পাই হচ্ছে দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1888, মানে দেওয়ানি আদালত আইন 1887, যেটা রিসেন্টলি সংশোধিত হয়েছে 21 সালে। এর 18 ধারার বিধান মতে জেলা জজ বা যুগ্ম জেলা জজ আদালতের আদি এখতিয়ার সীমাহীন, অর্থাৎ 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন পর্যন্ত 18 ধারায় বলা হচ্ছে। অত্র আইনের 19 ধারায় যেটা বলা হচ্ছে, একটু আগে আমি বলে দিয়েছি, 15 লক্ষ থেকে সহকারী, সিনিয়র সহকারী, 15 লক্ষ, 25 লক্ষ, অনধিক 25 লক্ষ, মানে 25 লক্ষ টাকা, অর্থাৎ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, একটু আগে আমি বলে দিলাম। তো এগুলো আপনারা দেখে নেবেন। আর অত্র আইন 21 ধারায় আবার বলা হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল, এখতিয়ার 5 কোটি টাকা পর্যন্ত হলে জেলা জজ, এবং 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। এগুলো পড়ে নিলে বুঝতে পারবেন, কঠিন কিছু না। এমসিকিউ এগুলো শেখানো হয়েছে আপনাদের। দেওয়ানি আদালতের আদালত ভিত্তিক এখতিয়ার সমূহ। জেলা জজ আদালত রিভিশন এখতিয়ার, দেওয়ানি বিষয়সমূহ, বিষয়বস্তুর আপিল বা মূল্যমান সর্বোচ্চ 5 কোটি টাকা, প্রবেট সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি, এগুলোর এখতিয়ার আছে। অতিরিক্ত জেলা জজ আদালত, জেলা জজ আদালত কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন করা হয়। এই অতিরিক্ত জেলা জজ আদালতে সরাসরি কোনো মামলা ফাইলিং হয় না। জেলা জজের কাছে যখন কোনো মামলা আসে বিচারের জন্য, তখন এই মামলাটা জেলা জজ আদালত যদি বদলি করে দেন বা স্থানান্তর করে দেন বা ট্রান্সফার করে দেন, তাহলে অতিরিক্ত জেলা জজ আদালত মামলার বিচার করতে পারেন। তাছাড়া অতিরিক্ত জেলা জজ আদালতের কোনো কাজ থাকে না, বসে থাকতে হয়। আবার অনেক সময় জেলা জজ যদি ছুটিতে থাকেন, তখন অতিরিক্ত জেলা জজের দায়িত্ব পালন করেন, মানে চার্জে থাকেন। যুগ্ম জেলা জজের অনেক এখতিয়ার। সকল প্রকার দেওয়ানি মামলার মূল্যমান 25 লক্ষ টাকা থেকে অসীম পর্যন্ত যদি হয়, তাহলে যুগ্ম জেলা জজের কাছে মামলা করতে হয়। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি, মানে সাকসেশন মামলাগুলো রিভিশন, জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ রিভিশন উনি মামলাগুলো বিচার করেন। আপিল, জেলা জজ কর্তৃক প্রেরিত যদি আপিল যুগ্ম জেলা জজে দেওয়া হয়, তাহলেও তার আপিল শুনানি করতে পারবেন যুগ্ম জেলা জজ। এবার সিনিয়র সহকারী জজ, দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান 15 লক্ষ টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। আর সহকারী জজ, দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্য সর্বোচ্চ 15 লক্ষ টাকা। একটু আগে আমরা যেটা দেখেছি সেটা আরো একটু আদালত ভিত্তিক। এর আগে আমরা দেখলাম শুধু আর্থিক এখতিয়ার, কিন্তু সকল আদালতকে এখানে ইনক্লুড করা হচ্ছে। এখানে স্মল ক্লজেস কোর্টের কথা আসছে। স্মল ক্লজেস প্লট, মানে ক্ষুদ্র যে মামলা আছে, নিষ্পত্তি করে থাকে, যার মূল্য সর্বোচ্চ 25,000 টাকা। 25,000 টাকার নিম্ন যে মামলাগুলো আছে, সেগুলো স্মল ক্লজেস অ্যাক্ট বা ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতে হয়ে থাকে। পারিবারিক আদালত আছে। পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 অনুযায়ী অত্র আইনের অধীনে দায়েরকৃত পারিবারিক বিষয়াদি সংক্রান্ত বিষয়াদি যথাক্রমে তালাক, দেনমোহর, ভরণপোষণ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং নাবালকের অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়াদির মামলার বিচার অত্র আদালতে সম্পন্ন হয়ে থাকে। তো এগুলো আদালত ভিত্তিক আমরা দেখলাম। তো এই ছিল মোটামুটি এখতিয়ার নিয়ে আলোচনা। এতটুকু যদি আসে, হয়তো 5-7 নম্বরের জন্য পারফেক্ট একটা উত্তর হবে। এবার
দেওয়ানি আদালতের কথা জানলাম, কিন্তু দেওয়ানি মামলা কি? সিভিল সুট কাকে বলে? দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বুঝিন? নেচার অফ সিভিল সুট, দেওয়ানি প্রকৃতির মামলা বা সিভিল সুট কাকে বলে, এই ধরনের নানান ভাবে প্রশ্ন আসতে পারে। মোট কথা হচ্ছে সিভিল বা দেওয়ানি মামলা কাকে বলে। দেওয়ানি প্রকৃতির মামলা কোনো বিষয়ে অধিকারের দাবি বা সম্পত্তি দাবি বা কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে যে মামলা করা হয় তাকে দেওয়ানি প্রকৃতির মামলা বলে। এর মধ্যে কোনো কিন্তু অপরাধ থাকবে না। যদি কোনো অপরাধ, কোনো মামলায় অপরাধ বিষয়ে রেমিডি বা প্রতিকার চাওয়া হয়, অপরাধের বিচার চাওয়া হয়, সেক্ষেত্রে সেটা ক্রিমিনাল কেস হয়ে যাবে, ফৌজদারি মামলা হয়ে যাবে। এখানে অধিকার দাবি বা সম্পত্তি দাবি বা কোনো ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দাবি বা পদের বিষয়ে মামলা, এগুলো হলে সেটা দেওয়ানি। সম্পত্তির ওপর সত্ত্ব ও দখলের অধিকার নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে যে মামলার মাধ্যমে তা নিষ্পত্তি করা হয় তাও দেওয়ানি প্রকৃতির মামলা। দেওয়ানি মামলাকেই আদালতের ভাষায় মোকদ্দমা বলা হয়ে থাকে। তো অনেকেই মামলা এবং মোকদ্দমার মধ্যে পার্থক্য বোঝে না। মামলা বলতে সকল প্রকার মামলাকে মামলা শব্দ দ্বারা প্রকাশ করা যেতে পারে। মামলা বলতে কোনো ঘটনা বোঝায়। মামলা বলতে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, পারিবারিক মামলা, সকল প্রকার মামলাকেই মামলা বলা যেতে পারে। কিন্তু মোকদ্দমা বলতে কিন্তু শুধুমাত্র সিভিল সুটকে বোঝায়। এই ধরনের মামলা হলো ব্যক্তির সাথে ব্যক্তির, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের বিরোধ সংক্রান্ত মামলা, যার নিষ্পত্তি হয় সাধারণত ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে বা অধিকার ফিরিয়ে দিয়ে। দেওয়ানি প্রকৃতির মামলা হচ্ছে সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে যেসব মামলা উত্থাপিত হয়, সেসব মামলাই দেওয়ানি প্রকৃতির মামলা। যেমন উদাহরণস্বরূপ স্থাবর সম্পত্তির দখল ও মালিকানা সংক্রান্ত মোকদ্দমা, মানে এসআর অ্যাক্টের 8 এবং 9 ধারা কথা বলছি, ঘোষণামূলক মোকদ্দমা। 42 ধারা ভরণ পোষণের মোকদ্দমা, পারিবারিক মামলা। অভিভাবকত্ব বা পিতৃত্ব নির্ধারণের মামলা, এটাও পারিবারিক মামলা। এছাড়াও কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কিংবা ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। তারপরে কোনো সরকারি বেশ বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের, কোনো সরকারি বেসরকারি, এখানে বেসরকারি শব্দটা দুইবার আছে, একবার কেটে দিবেন আপনারা, বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের পদ সংক্রান্ত যে কোনো মামলাও দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। যেমন ওইরূপ প্রতিষ্ঠান সময়ের কোনো পদাধিকারী ব্যক্তির পদের বৈধতা, একজন ব্যক্তি একটা পদে আছেন, তার পদের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে, তিনি নিজে পদ দাবি করতে পারেন, সেটা মামলা করতে পারেন। অপররা তার বিরুদ্ধে তার মামলা করতে পারেন, তাকে বিবাদী করে তাকে পদ থেকে অপসারণ করার জন্য। অপসার বা অ- অবসর সংক্রান্ত যে কোনো মোকদ্দমা দেওয়ানি আদালত নিষ্পত্তির জন্য গ্রহণ ও বিচার করতে পারেন। একজন অবসর প্রাপ্ত হয়েছেন, অবসরের পর তার যে দাবি দেওয়া সেটা পূরণ করা হচ্ছে না, দেওয়ানি মামলা করে সেটা পূরণ করা যেতে পারে। তবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পূর্ণতই ধর্মীয় বিষয় সম্পর্কে কোনো মোকদ্দমা দেওয়ানি আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারেন না। যেমন কোনো মসজিদের ইমামের নামাজ পড়ার রীতি সংক্রান্ত কোনো মামলা দেওয়ানি মামলা নয়। তবে কোনো ওয়াকফ, মানে কোনো সম্পত্তি যে ওয়াকফার করা হয়, অর্থাৎ জনস্বার্থে দান করে দেওয়া হয় বা ধর্মীয় কাজে দান করে দেওয়া হয়, তাহলে এই ধরনের অধীনে যদি পরিচালিত সম্পত্তি প্রশ্নে যে কোনো মামলা দেওয়ানি প্রকৃতির হবে। কিন্তু ধর্মীয় সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো নিষ্পত্তি কিন্তু দেওয়ানি আদালতের মাধ্যমে হয় না। তাহলে এত দেওয়ানি প্রকৃতির মামলা যদি 2 নম্বর বা 1 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে কি এত লিখবো না? এখানে দেখেন আমি প্রথমে 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারায়, 3টা প্যারায় আমি উত্তর করেছি। যদি 1 বা 2 নম্বরের জন্য হয়, প্রথম প্যারা বা দ্বিতীয় প্যারা একটা যে কোনো প্যারা দিবেন। যদি এটা 3 বা 4 নম্বর বা 5 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে এইভাবে একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন। আমি অতিরিক্ত দিয়েছি এই কারণে যে কোন অংশটুকু আপনার ভালো লাগছে সেই অংশ থেকে আপনি উত্তর করবেন। মামলার কারণ বা কজ অফ অ্যাকশন কাকে বলে? কজ অফ অ্যাকশন যদি সঠিক না হয়, ব্যাখ্যা করানো হয় আর্জিতে, তাহলে মামলা গ্রহণই করবে না আদালত। বা মামলায় জবানবন্দিকালে যদি কজ অফ অ্যাকশন সঠিক বলতে না পারে, মামলা কিন্তু ডিগ্রি পাবে না, অর্থাৎ মামলা ফেল করবে। তাহলে কজ অফ অ্যাকশনটা খুবই জরুরি।
কেন আদালতে আসছেন সেটার ব্যাখ্যাই পাওয়া যায় হচ্ছে কজ অফ অ্যাকশনের মাধ্যমে। মামলা করার কারণ, যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অধিকার উদ্ভব হয় তাকে মামলার কারণ বলে। যেহেতু মামলার কারণ উদ্ভবের তারিখ হতে মামলা দায়ের করার তামাদি মেয়াদ গণনা শুরু হয়, তাহলে কোন তারিখ থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়? যেদিন থেকে মামলার কারণ উদ্ভব হলো। ক্রিমিনাল মামলাতেও কিন্তু কজ অফ অ্যাকশন থাকে। কোন তারিখে টাকা দিতে অস্বীকার করলো, কোন তারিখে ঘটনা ঘটেছে, সেই তারিখ থেকে কিন্তু মামলার কারণ উদ্ভব হয়। যদিও ক্রিমিনাল মূল মামলায়, মানে ক্রিমিনাল মেন সুট যে, এই মূল মামলাতে কিন্তু তামাদির কোনো মেয়াদ নাই, আনলিমিটেড, 100 বছর পরেও কোনো ক্রিমিনাল মামলা করা যেতে পারে, যদি সেই মামলার এত ডিলে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা থাকে। সেক্ষেত্রে যে কোনো সময় ক্রিমিনাল মামলা করা যেতে পারে, অনেক দেরিতেও। কিন্তু সিভিল মামলা করা যাবে না, কারণ কজ অফ অ্যাকশন থেকে তখন টাইমটা গণনা শুরু হয়। প্রতিটা মামলার তামাদির মেয়াদ বর্ণনা করা আছে, যেটা নাই সেটা বলে দেওয়া আছে যে যেটা থাকবে না সেটার কত বছর। যেহেতু মামলার কারণ উদ্ভবের তারিখ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি মামলার দায়ের করার ক্ষেত্রে আর্জিতে মামলার কারণ উদ্ভবের বিষয় ও এর তারিখটি স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। যদি তারিখ না থাকে আর্জিতে, তাহলে কিন্তু ওই মামলা গ্রহণই করা হবে না। বা অপর পক্ষ যদি দেখতে পায় গ্রহণ করেছে, বিবাদী পক্ষ যদি দেখতে পায় যে হ্যাঁ, কজ অফ অ্যাকশন ব্যাখ্যা সঠিকভাবে হয়নি বা তারিখ স্পষ্টভাবে বলা হয়নি, তাহলে কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে বিবাদী। সেই সাথে মামলার কারণ উদ্ভব যে উক্ত আদালতের স্থানীয় এখতিয়ারের অন্তর্গত, সে অবশ্যই নিশ্চিত হতে হয়। অর্থাৎ যে আদালতের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে, সেই আদালতের টেরিটোরিয়াল জুরিসডিকশনের অন্তর্গত যদি না হয় কজ অফ অ্যাকশনটি, তাহলে কিন্তু আবার ওই আদালতে মামলা করা হবে না, করা যাবে না, মানে ভুল আদালতে মামলা হয়ে যাবে। মামলার কারণ আর্জিতে উল্লেখ না করা হলে মামলাটি খারিজ হয়ে যাবে, যেটা একটু আগে বলছিলাম। তাহলে এই 1 বা 2 নম্বরের জন্য যদি আসে, তাহলে এইভাবে লিখতে হবে। দেওয়ানি মামলার ধাপসমূহ কি কি? দেওয়ানি মামলার ধাপসমূহ এই চার্ট আকারে দেওয়া আছে, যে এমসিকিউ নোটে, সেটা এখানে দেওয়া আছে হচ্ছে লিস্ট আকারে। দেওয়ানি মামলার ধাপসমূহ, দেওয়ানি মামলার ধাপসমূহ নিম্নরূপ: প্রথমে মামলা দায়ের করা হবে, তারপরে সমন ফেরত আসবে, জবাব দাখিল করবে, আপস মীমাংসা বিচার বা আপস মীমাংসা হতে পারে, বা বিচার্য বিষয় গঠন করা হবে। আপস মীমাংসা না হলে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বা প্রাথমিক শুনানি হবে, তারপরে চূড়ান্ত শুনানি হবে এবং যুক্তিতর্ক হবে, শেষে রায় ও ডিক্রি প্রচার করা হবে। এটা হচ্ছে বেসিক মামলার ধাপ। এছাড়াও কিন্তু অনেক ধাপ আসতে পারে মাঝখানে। যদি কোনো মামলার বাদী মারা যায়, একাধিক বাদীর মধ্যে বা একমাত্র বাদী মারা যায়, তাহলে তার ওয়ারিশদেরকে এই মামলায় কি করতে হবে? পক্ষভুক্ত করতে হবে, যেটাকে কায়েম মোকাম বলে। তো পক্ষভুক্ত করলে পক্ষভুক্তর ধাপ আসবে, আরো অনেক ধাপ আসতে পারে, বা তদবিরের ধাপ আসবে বিভিন্ন প্রকার। তো সেগুলো বেসিক না স্পেশাল ক্ষেত্রে, কিন্তু বেসিক যে ধাপ সেগুলো এই 8টা ধাপ দিলেই হয়ে যাবে। তো ধাপ সমূহ যদি আসে, তাহলে সংক্ষিপ্ত হয়তো বা 2-3 নম্বরের জন্য আসতে পারে, বা তারও কম আসতে পারে, 1 নম্বরের জন্য আসতে পারে। তো এই ছিল টপিক 1 নিয়ে প্রশ্ন। টপিক 1 নিয়ে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন টপিক 2 শুরু করার আগেই। আচ্ছা, আশা করি কারো প্রশ্ন নেই। আচ্ছা, আব্দুল মাজেদ ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার আমার একটি ছিল যে এই যে দেওয়ানি আদালতের ইখতিয়ার সমূহ প্রথম যে 3 ধরনের, এইটা হুম, স্যার আমরা মনে হয় এমসিকিউ ইউনিটে পড়েছিলাম যে দেওয়ানি আদালতের ইখতিয়ার 2 ধরনের, মানে আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার। এই হুম। বিষয়বস্তু এখতিয়ার এইটা মনে হয় স্যার আমরা এমসিকিউ তে পড়ি নাই। এটা হ্যাঁ, আসলে এমসিকিউ তে সেটা পড়ে নাই, কিন্তু লিখিত পরীক্ষা আপনি বিষয়বস্তু একটু আরো দিয়ে দিবেন, কারণ তিনটাই। লিখলে, হ্যাঁ, তিনটাই লিখতেন। কিন্তু যদি আচ্ছা এমসিকিউ পরীক্ষায় আসে যে দেওয়ানি আদালতের এখতিয়ার প্রধানত কত প্রকার, তখন 2 প্রকারই লিখতে হবে। এখানে এখানে আচ্ছা কনফিউশন আছে। এখানে কনফিউশন আছে, কারণ যখন এমসিকিউ মানে বেসিক চিন্তা করা হবে, তখন আর্থিক আর টেরিটরি সাবজেক্ট ম্যাটার এখতিয়ারটাকে তখন গণনায় নেয় না।
কিন্তু তখন আমরা লিখিত পরীক্ষায় লিখবো সাবজেক্ট ম্যাটার এখতিয়ার, এভাবেই লিখবো। মানে আরো বিস্তারিত ঠিক দেওয়ার আছে। চেষ্টা করব, কারণ এখানে আপনার স্বাধীনতা আছে, সৃজনশীলতা আছে। কিন্তু এমসিকিউ প্রশ্ন আবারও বলছে, যদি বলে কত প্রকার, দুই প্রকার। যদি দুই প্রকার তিন প্রকার থাকে তাহলে দুই প্রকারই লিখবেন। আর যদি শুধু তিন প্রকার থাকে, দুই প্রকার না থাকে, তাহলে তিন প্রকার লিখবেন। বুঝতে পারলেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে বলেন। আদালত সমূহের আর্থিক এখতিয়ার, দি সিভিল কোর্টস অ্যাক্ট 1887 যেটা, এটা জেলা জজ এবং যুগ্ম জেলা জজের হলো সীমাহীন 25 লক্ষ টাকার উপর থেকে। হুম হুম। অতিরিক্ত জেলা জজ যে উনার কত স্যার? ওনার কোনো মানে অরিজিনাল জুরিসডিকশন নাই, ওনার কাছে মামলা করাই যায় না। এই আচ্ছা, কারণে ওনার আর্থিক এখতিয়ার বলাই হয়নি নাই। তো। এখানে অতিরিক্ত জেলা জজের যে আর্থিক এখতিয়ার সেটাই আসলে, সরি, জেলা জজের যে জেলা আর্থিক জজ এখতিয়ার সেটাই অতিরিক্ত জেলা জজের আর্থিক এখতিয়ার। স্যার মানে আর্থিক এখতিয়ার। জেলা জজের যে ক্ষমতা বা ইখতিয়ার, সেটা কিন্তু অতিরিক্ত জেলা জজ সেম সেমই হয়। আচ্ছা, মানে যে ঠিক যে আছে। মামলার বিচার জেলা জজ করতে পারবেন, সে সে মামলার বিচার অতিরিক্ত জেলা জজও করতে পারবেন। যে যে মামলার আপিল জেলা জজ করতে পারবেন, সেই আপিলটা আবার অতিরিক্ত জেলা জজ করতে পারবেন। মানে সম ক্ষমতা সম্পন্ন, কিন্তু অরিজিনাল জুরিডিকশন নাই অতিরিক্ত জেলা জজের। এই কারণে জি স্যার। আর্থিক এখতিয়ারটা উল্লেখ নাই। কারণ সেখানে তো মামলা করতে হয় না ফাইলিং, জেলা জজের কাছেও মামলা ফাইলিং করা যায়। কিছু কিছু মামলা আছে সাবজেক্ট ম্যাটার বিবেচনায় জেলা জজের কাছে ডিরেক্ট মামলা করতে হয়। এই কারণে তার আর্থিক এখতিয়ার উল্লেখ করা আছে, কিন্তু অতিরিক্ত জেলা জজের অরিজিনাল জুরিডিকশন নাই, সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নাই, এই কারণে সেটা উল্লেখ নাই। জি ক্লিয়ার স্যার, হলেন? থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমরা টপিক টুতে চলে যাই। যাদের কনফিউশন থাকবে অবশ্যই প্রশ্ন করে নেবেন। আবার বলা বাহুল্য যে এই যে প্রশ্ন, এই যে নোটটা পড়া হচ্ছে, এই সিপিসির পরে সিআরপিসি হলে কিন্তু এই সাবজেক্ট শেষ হয়ে যাবে। আর এবং আগে কিন্তু পাঁচটা সাবজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে ব্যাচ টু এর। ব্যাচ ওয়ান তো একবার সাতটা সাবজেক্ট শেষ হয়েছে, ব্যাচ টু এর কিন্তু এটা ষষ্ঠ সাবজেক্ট চলছে, 6 নম্বর সাবজেক্ট। এরপরে সিআরপিসি হলে কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আর রিপিট হবে না। রিপিট হবে কোনগুলো? জাস্ট ওই যে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং। অতএব এই এই যে যেই নোটটার থেকে আলোচনা হচ্ছে আপনাদের কাছে আছে, এই নোটটা থেকে কিন্তু এইভাবে থরলি আর আলোচনা হবে না। অতএব কনফিউশন থাকলে দূর করে নেন, না হলে পরবর্তীতে জাস্ট ভিডিও দেখার সুযোগ আছে। ভিডিও তো আর ডিলিট হচ্ছে না, ইউটিউবে থাকছে, আপনারা দেখে নিতে পারবেন। টপিক টু, ডক্ট্রিন অফ রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা এন্ড এস্টোপেল। তাহলে তিনটা বিষয় আমরা পড়বো এখানে। রেস সাবজুডিস বলতে কি বোঝেন, এখানে সংজ্ঞা, সংক্ষেপে আলোচনা, তাৎপর্য, ব্যাখ্যা, আলোকপাত করুন। যেইভাবে প্রশ্ন আসুক না কেন, এখানে কত নম্বরের প্রশ্ন আসছে তার উপর ডিপেন্ড করে আপনার উত্তরগুলো করতে হবে। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, দেওয়ানি কার্যবিধি বা দ্য কোর্ট, দ্য সিভিল প্রসিডিউর 99(8) এর 10 ধারার বিধান মতে মামলা স্থগিত রাখার নীতিটি ব্যাখ্যা করুন। তাহলে এই যে মামলা স্থগিত, মামলা স্থগিত বলতেই রেস সাবজুডিস, মামলা স্থগিত বলতেই রেস সাবজুডিস বুঝে নিতে হবে। আপনাকে সরাসরি বলতে পারে রেস সাবজুডিস আলোচনা করুন, অথবা মামলা স্থগিত রাখার নীতিটি ব্যাখ্যা করুন বা আলোচনা করুন। তাহলে মামলা স্থগিত বলতে রেস সাবজুডিস আপনাকে বুঝে নিতে হবে। তাহলে চলে যাই আমরা রেস সাবজুডিস। তাহলে রেস সাবজুডিস নীতি বা ডক্ট্রিন অফ রেস সাবজুডিস। এখানে যদি প্রশ্ন আসে যে মামলা স্থগিত রাখার নীতিটা আলোচনা করুন, তখন আপনি এভাবে যদি শুরু করেন তাও সমস্যা নেই। যদি শুরু করেন যে মামলা স্থগিত রাখার নীতিটি নিম্নে আলোচনা করা হলো, বা মামলা স্থগিত রাখার নীতি, বা ধারা 10, এইভাবে টপিক মানে হেডিং দিয়ে শুরু করতে পারেন। কিন্তু শেষে আপনাকে রেস সাবজুডিস কথাটা তো নিয়ে আসতেই হবে। প্রথমেই আনেন আর মাঝে আনেন, দ্বিতীয় প্যারায় আনেন। রেস সাবজুডিস এটি ল্যাটিন শব্দ। রেস অর্থ বিষয়, সাবজুডিস অর্থ বিচারাধীন। তার মানে রেস সাবজুডিস মানে কোনো কিছু বিচারাধীন আছে, এটাকে বোঝাবে। তাহলে রেস সাবজুডিস অর্থ বিচারাধীন কোনো বিষয় যখন একই এখতিয়ারভুক্ত দুইটি বা একই আদালতে একই পক্ষের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকে, তখন সেই বিরোধীয় বিষয়কে রেস সাবজুডিস বলা হয়।
তাহলে তার মানে দুইটা মামলা থাকবে। মামলার বাদী বিবাদী তো দুইটা পক্ষ হয়। তো বাদী বিবাদী পক্ষ একই হতে হবে, দুইটা মামলার বাদী বিবাদী পক্ষরা একই হতে হবে। এবং মামলা দুইটি একই আদালতে অথবা সম এখতিয়ার সম্পন্ন দুইটি ভিন্ন আদালতে হতে পারে। যেমন রাজশাহী জেলার দুইটা থানার নাম বলি, পুঠিয়া থানা, দুর্গাপুর থানা। তো পুঠিয়া থানাতেই দুইটা মামলা হয়েছে একই পক্ষদের মধ্যে, অথবা পুঠিয়া একটা হয়েছে একই পক্ষদের মধ্যে আবার একই সম্পত্তি নিয়ে দুর্গাপুরে আরেকটা হয়েছে। তো এখানে মামলা দুইটা হতে হবে, নিশ্চয়ই দুইটা একই দিনে মামলা ফাইলিং হয়নি, 2 দিনে হয়েছে। যদি একই দিনে হয় সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে কোনটা আগে হলো। নাম্বার তো আর একটা পড়বে না, মনে করেন একই দিনে হয়েছে একই তারিখে, একটা হয়েছে 100 নাম্বার, একটা 101 নাম্বার। আগে পরে তো নাম্বার হবে, দুইটা মামলার তো নাম্বার সেম হবে না, তাহলে একটা আগে পড়বে একটা পরে। একই ডেটে হোক বা আগে পরে হোক, তাহলে যেই মামলাটা আগে হলো সেই মামলাটা চলবে, যে মামলাটা পরে হলো সেই মামলাটা স্থগিত হয়ে যাবে। এটাই হচ্ছে রেস সাবজুডিসের মূল বক্তব্য। সংক্ষেপে বলে দিই, মনে করেন যে বাচ্চা স্কুলে যাবে, তাকে 10 টাকা টিফিন দিতে হবে। 10 টাকার, ছোট বাচ্চা 10 টাকা টিফিন খেতে দিতে হবে, উদাহরণস্বরূপ বলছি। এখন 10 টাকা সে কার কাছ থেকে পাচ্ছে সেটা ম্যাটার না, মা দিক আর বাবা দিক। তো যদি বাবা আগে 10 টাকা দিয়ে থাকে তাহলে আর মায়ের টাকা দেওয়ার তো দরকার নাই। তার মানে যে প্রথমে দিবে তারটা নিয়ে শিশু স্কুলে চলে গেল। বা এখানে টাকার কথা যদি না বলি, টিফিন বক্স। তো বাবা টিফিন বক্স কোনোদিন রেডি করে দেয়, মা টিফিন বক্স কোনোদিন রেডি করে দেয় সন্তানের। তো যদি বাবা একদিন রেডি করে দিলে সেদিন তো আর মায়ের রেডি করে দেওয়ার দরকার হচ্ছে না। আবার মা আগে রেডি করে দিয়েছে, বাবারা রেডি করে দেওয়ার দরকার হচ্ছে না। এইভাবে যদি মনে করি তাহলে ডাবল টিফিন বক্সের তো দরকার নাই, যেই সেন্সে মনে রাখেন না কেন। আবার যদি বলি একটা মামলার বিচার চলছে অলরেডি, সেটার জন্য আবার আরেকটা মামলা করে সেম জিনিস আবার, এমনিতেই তো মামলার জট, তারপরে দুইটা মামলা করার দরকার কি একটা বিষয়? তো একটা মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলেই তো হলো। এই কারণে প্রথম যে মামলাটা করা হয়েছে সেটা চলবে, পরে মামলাটা স্থগিত হয়ে যাবে, মানে একেবারে খারিজ হবে না, স্থগিত থেমে থাকবে। প্রথম মামলাটার কি রেজাল্ট হচ্ছে তারপর ডিপেন্ড করে দ্বিতীয় মামলাটার বিষয়টা আসবে। তাহলে দুইটা মামলায় বিচারাধীন হতে হবে, আগের মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে তা না, দুইটা মামলায় কি জীবিত মামলা বা চলমান মামলা। তাহলে এইটা রেস সাবজুডিসের ব্যাখ্যা দিলাম। এবার দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারায় রেস সাবজুডিস নীতির প্রতিফলন ঘটেছে। তার মানে রেস সাবজুডিস সরাসরি 10 ধারায় বলা নাই, বা 10 ধারায় রেস সাবজুডিস শব্দের ব্যবহারই নাই, কিন্তু বোঝা যাচ্ছে এটাই রেস সাবজুডিস। এই ধারা অনুযায়ী পূর্বে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিষয়বস্তু এবং পরবর্তীতে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিষয়বস্তু একই হলে আদালত পরবর্তী মামলার বিচার করবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে দায়েরকৃত মামলাটির কার্যক্রম স্থগিত থাকবে, মানে সেটা খারিজ করবে না, স্টে করে রাখবেন। রেস সাবজুডিসের ক্ষেত্রে দুইটি মামলার মধ্যে কোনটি দাখিলের তারিখের দিক থেকে আগে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কোনটি আগে দাখিল হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি 2025 সালের মামলা হয় তাহলে মামলার নম্বর দেখলে তো বোঝা যাবে যেটা আগে নম্বর সেটা আগে, যেটা পরের নম্বর সেটা পরে। একই তারিখেই যদি হয় তবুও কিন্তু আগে পরে হবে। একটু আগে যেটা বললাম, একই মামলার নাম্বারটা দুইটা মামলার জন্য পড়বে না। পাশাপাশিও যদি হয়, মনে করেন একটা 100 নাম্বার একটা 101 নাম্বার হবে, তাহলে 101 নাম্বারটা যেটা পরে হয়েছে সেটা স্থগিত হয়ে যাবে। এরপর 10 ধারাতে কিন্তু এই যতটুকু বলা আছে এতটুকুই আছে, 10 ধারাতে এর বাইরে তেমন আলোচনাই নাই। তাহলে আমাদের কি করতে হবে? এর রেস সাবজুডিস যদি প্রশ্ন আসে 5 নম্বর বা 7 নম্বর বা 10 নম্বরের জন্য, তাহলে যেখানে ধারাতে বেশি আলোচনা নাই সেখানে আমাদের অবশ্যই কোথায় যেতে হবে? কেস লতে যেতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরে কেস ল দেওয়াটা বাঞ্ছনীয়। ধীরেন্দ্রনাথ বনাম ধীরেন্দ্রনাথ নাম কিন্তু চমৎকার, মনে রাখতে সুবিধা, তাই এই কেসটা আপনাদের জন্য দিয়েছি। 62C 1115। এই যে ব্র্যাকেটে যেটা আছে থার্ড ব্র্যাকেট, এটা না দিলেও হবে, জাস্ট দুই ব্যক্তির নাম দিয়ে দিলে হয়ে যাবে। এই মামলার সিদ্ধান্ত অনুযায়ী 10 ধারায় দেওয়ানি মামলা দাখিলের তারিখ বলতে আরজি দাখিলের তারিখ, মামলা গ্রহণের তারিখ নয়। দেখেন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ।
মনে করেন একটা মামলা দাখিল করা হলো, এই মামলাটা অ্যাডমিশন শুনানির জন্য দেওয়া হতে পারে, হয়তো বা অ্যাডমিশন শুনানি 1 সপ্তাহ বা 10 দিন পরে দিল। তো মামলা যেদিনকে সাবমিট করা হলো বা যেদিনকে ফাইল করা হলো বা রুজু করা হলো, সেই তারিখটা থেকে কিন্তু মামলা কি করা হবে, কাউন্ট করা হবে। মনে করেন একটা মামলা দাখিল করা হলে কিন্তু সঙ্গে সঙ্গে মামলার কি হয়, নম্বর পড়ে যায়, রেজিস্টারে ওঠে এবং নম্বর পড়ে যায়। একটা মামলা আগে দাখিল হয়েছে, সেটার অ্যাডমিশন হিয়ারিং পরে হয়েছে। আরেকটা মামলা পরে দাখিল হয়েছে কিন্তু সেটার অ্যাডমিশন হিয়ারিংটা আগে হয়ে গেছে। এরকম হতে পারে না? হলেও যেটা আগে দাখিল করা হয়েছে, যেটা নাম্বার আগে, সেটাই টিকে থাকবে এবং পরেরটা স্থগিত হবে। এই কনফিউশন যেন না হয়, তাই এই মামলার রেফারেন্স দেওয়া। মোসাম্মদ আরিফা বেগম বনাম খালেক মোহাম্মদ নাকভি, 21 DLR 209। মামলার সিদ্ধান্ত হয় যে 10 ধারার অধীন শুধু পরবর্তী মামলাটি, যেটা সাবসেকুয়েন্ট শুট বলতে পরে যেটা দাখিল করা হলো সেটা স্থগিত করা যাবে, পূর্ববর্তী মামলা নয়। মানে কোনো কারণে পার্টিরা যদি বলে যে স্যার, পূর্বের মামলাটা তো সঠিকভাবে দাখিল করতে পারেনি, পূর্বেরটা কি করা হোক, স্থগিত করা হোক, পরেরটা চলুক, এটা কিন্তু আদালত করবেন না, পূর্বেরটাই চালাবেন। প্রয়োজনে যদি কোনো পক্ষ, মানে যিনি মামলা দাখিল করে। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। আমরা পড়ছিলাম রেস সাবজুডিস নীতি, কেস ল পড়ছি। কারণ ধারাতে যেহেতু রেস সাবজুডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা নাই, তাই কিছুটা উত্তরটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই কেস রেফারেন্স দিতেই হবে এই প্রশ্নের উত্তরে। তো 10 ধারার অধীন শুধু পরবর্তী মামলাটি, অর্থাৎ সাবসেকুয়েন্ট শুট বলতে পরবর্তীতে যেটা, পরে যেটা দায়ের করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে, স্থগিত করা যাবে, পূর্ববর্তী মামলা নয়। মানে যেটা প্রথমে হয়েছে সেটা কখনো করা যাবে না, উল্টোটা করা যাবে না। তাহলে দুইটা কেস রেফারেন্স গেল। 3 নম্বর কেস রেফারেন্স আহমেদ সিল্ক লিমিটেড বনাম বাংলাদেশ শিল্প ব্যাংক, 42 DLR 140। এ মামলার সিদ্ধান্ত মতে মামলার বহুত্ব রোধ করাই রেস সাবজুডিস নীতির প্রধান উদ্দেশ্য। তাহলে দেখেন, একটা মাত্র প্যারার মধ্যে তিনটা ছোট ছোট কেস রেফারেন্স দিয়ে দিছি। বইয়ের মধ্যে এই কেস রেফারেন্স গুলোই কিন্তু আরো হয়তো বা বর্ণনা করেছে, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি যেন আপনারা দিতে পারেন। আপনাদের প্রশ্ন করতে পারেন যে তিনটাই কি দিব। মনে থাকলে তিনটাই দিবেন, অথবা দুইটা লিস্ট দিবেন। ছোট করে লিখেছি তো, একটা করে জাস্ট ছোট ছোট সেন্টেন্স দিয়েছি। মূল যে বড় বইগুলো আছে, সেই বইগুলোতে যে কেস রেফারেন্স যেখান থেকে নিয়েছি, আলোচনা তো ইংরেজিতে, সেখান থেকে বাংলা বুঝে সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য আমি এটা সংকলন করেছি, যেন আপনাদের লিখতে বা বুঝতে সুবিধা হয়। অল্প কথায় যদি নিজের ভাষায় বুঝাই দিতে পারেন, আমার এই ভাষায় ব্যবহার করতে হবে তা না। কেস রেফারেন্স এখানে বলা হচ্ছে মামলার সিদ্ধান্ত মতে মামলার বহুত্ব রোধ করাই রেস সাবজুডিস নীতির প্রধান উদ্দেশ্য। তাহলে এই বাক্যটা আরেক কিভাবে লেখা যেতে পারে? এই যে একটা কেস রেফারেন্স, এখানে মামলার বহুত্ব রোধ করাই রেস সাবজুডিস নীতির প্রধান উদ্দেশ্য, কথাটা কি এভাবে বলতে হবে? উল্টো করে যদি বলেন যে রেস সাবজুডিস নীতির প্রধান উদ্দেশ্য হলো মামলার বহুত্ব রোধ করা, তাহলে কি হবে? না, হবে। একটি বিষয়ে যেন একাধিক মামলা না হয়, বহু মামলা না হয়, সেটাই রেস সাবজুডিস নীতির প্রধান উদ্দেশ্য। আপনি যদি এইভাবেও লিখেন তাও হবে, অর্থাৎ নিজের ভাষা আপনি অ্যাপ্লাই করেন, নো প্রবলেম। মূল বক্তব্যটা একই থাকলেই হলো, হুবহু আপনাকে তুলে দিতে হবে তা না। ধারার বক্তব্য হুবহু দেওয়ার দরকার নেই, কেস রেফারেন্সের বক্তব্য আমার ভাষায় বা বইয়ে বা অন্য কোনো গাইডে যেভাবে আছে সেটা সেভাবে দেওয়ার দরকার নেই। মূল বক্তব্য ঠিক রেখে আপনি নিজের ভাষায় লিখেন। এরপর আমরা সর্বশেষ বা টার্মিনাল স্টেটমেন্ট বা উপসংহার দেব কিভাবে। উপরোক্ত আলোচনার আলোকে বোঝা যায় যে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে একই আদালত বা সম এখতিয়ারভুক্ত আদালত থেকে পরস্পর বিরোধী আদেশ বা ডিক্রি হওয়ার মতো অবস্থা পরিহার করা নীতিকে রেস সাবজুডিস বলে। মনে করেন দুইটা মামলা হলো, আগেরটাও চলছে পরেরটাও চলছে, আগেরটাতে বাদী জিতে গেল, পরেরটাতে বাদী হেরে গেল। তাহলে একই আদালত বা একই রকম দুইটা আদালতের একই বিষয়ে একই পক্ষদের মধ্যে যদি দুইটা সিদ্ধান্ত আসে, তাহলে
বাদী যেটাতে জিতে গেল সে যদি জারি মামলা করে তাহলে সে সম্পত্তি পাওয়ার দাবিদার, আর যেটাতে বাদী হেরে গেছে সেটা তো আবার বিবাদী, সেটা ধরে রাখবে। তাহলে কনফিউশন তৈরি হবে, এবং দুইটা ডিক্রি বা আদেশ নিয়ে কি তৈরি হবে, সমস্যা তৈরি হবে। এই সমস্যাটা এড়ানোর জন্য কিন্তু এই রেস সাবজুডিস নীতি এসে বাধা সৃষ্টি করবে, যেটা করা যাবে না। এরপরে আমরা আরেকটা নীতি দেখব, রেস সাবজুডিস, সরি, রেস সাবজুডিস নিয়ে আরো কিছু কথা আছে। রেস সাবজুডিস নীতি প্রয়োগের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা আবশ্যক, অর্থাৎ শর্তাবলী, বা 10 ধারা বিধান মধ্যে স্থগিত করতে কি কি শর্ত পালন করতে হবে, বা কোন অবস্থায় দেওয়ানি আদালত বিচারাধীন মামলা স্থগিত রাখা যায়, কোন অবস্থায়। তাহলে কোন অবস্থায় বলতেই কিন্তু শর্তকে বোঝানো যাচ্ছে যে কি শর্তাধীনে করা যাবে। তো এখানে দেখেন শর্তগুলো এখানে দেওয়া আছে, 8টা শর্ত। 2টি বিচারাধীন মামলা থাকতে হবে প্রথমেই, 10 ধারার মধ্যে কিন্তু বারবার বলছে 2টি বিচারাধীন মামলা, একটা আগে একটা পরে, তাহলে 2টি মামলা থাকতে হবে, এটাই প্রথম শর্ত। উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে, সাবজেক্ট ম্যাটার একই হতে হবে, একই সম্পত্তি নিয়ে মামলা হতে হবে, একই পদ নিয়ে মামলা হতে হবে, অথবা একই চুক্তি ভঙ্গ রোধ করার জন্য বা প্রবল করার জন্য মামলা হতে হবে, মানে বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার একই হতে হবে। উভয় মামলার পক্ষদ্বয় একই বা একই সত্ত্বের অধীন মামলা দাঁড়িকারী হতে হবে। তাহলে উভয় মামলার পক্ষ একই হতে হবে, বাদী বিবাদী সেম সেম, অথবা তাদের উত্তরাধিকার সূত্রে সন্তান হতে হবে, অথবা ওই সম্পত্তিটা কেউ ক্রয় করেছে। তার মানে একই সম্পত্তির দাতা আরেকজনকে যদি দেয় গ্রহিতা, সে হতে পারে। মনে করেন সম্পত্তি রহিম ছিল, তাহলে রহিম বাদী ছিল প্রথম মামলায়, এই সম্পত্তিটা রানার কাছে বিক্রয় করে দিয়েছে। এবার দ্বিতীয় মামলায় বাদী আর রহিম নাই, রানা হয়ে গেছে, তাহলে একই সত্ত্বের অধীনে মামলা দায়েরকারী হয়ে গেল। তার মানে আগের মামলার রহিম, পরে মামলার রানা হলেও এটাও রেস সাবজুডিসের মধ্যে পড়বে। বুঝতে পারলেন কিনা? আবারও বলছি, একটা সম্পত্তি আগে এক ব্যক্তির ছিল, তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন, অথবা তিনি মামলা মারা গিয়েছেন, তার স্ত্রী সন্তানেরা মামলার ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির ওয়ারিশ সূত্রে কি হয়ে গেছেন, মালিক হয়ে গেছেন ওই ব্যক্তির ওয়ারিশ হিসাবে। তাহলে নিজে পরের মামলার বাদী হতে পারে বা বিবাদী হতে পারে, অথবা তার ওয়ারিশরা পরে মামলার বাদী বা বিবাদী, অথবা যার কাছে বিক্রয় করলো বা দান করলো তিনি পরে মামলার বাদী বা বিবাদী হতে পারে। এটাকে বলা হচ্ছে একই সত্ত্বের অধীন মামলা দায়েরকারী হতে হবে, তাহলে রেস সাবজুডিস অ্যাপ্লাই করা যাবে। উভয় মামলা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। এই 3 ধারাটাকে, মানে 3 নম্বর পয়েন্টটাকে 4 নম্বর পয়েন্টে আরেকটু এলাবোরেট এবং অন্য দৃষ্টিকোণ থেকে পরিষ্কার করা হলো। একই বা সমইকতার সম্পন্ন 2টি আদালতে বিচারাধীন হতে হবে। একটু আগে যেটা বলছিলাম, দুইটাই পুঠিয়া সহকারী জজে, অথবা একটা পুঠিয়া সহকারী জজ আর একটা দুর্গাপুর সহকারী জজ। পুঠিয়া সহকারী জজ, দুর্গাপুর সহকারী জজ, দুইটাই সহকারী জজ, শুধুমাত্র থানার নাম ভিন্ন, মানে টেরিটোরিয়াল জুরিসডিকশন ভিন্ন, একই বা সমইকতার সম্পন্ন। পূর্ববর্তী মামলাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে। যে মামলাটি প্রথম দায়ের করা হয়েছে সেই মামলাটি খারিজ হবে না, ওই মামলাটি রায় হয়ে যায়নি, ওই মামলাটা বিচারাধীন আছে, কোনো একটা স্টেপে আছে। পূর্ববর্তী মামলাটির উপস্থিতি আবশ্যক, মানে পূর্ববর্তী মামলাটা থাকতেই হবে কোনো না কোনো স্টেপে, মানে একই বক্তব্য একটু ভিন্ন আঙ্গিকে বলা, পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করার জন্য এইভাবে দেওয়া। মামলাগুলো অবশ্যই দেওয়ানি প্রকৃতির হতে হবে। একটা সম্পত্তি নিয়ে একটা সিভিল মামলা হয়েছে আর একটা ক্রিমিনাল মামলা হয়েছে, একটা দেওয়ানি আদালত হয়েছে আর একটা এডিএম কোর্টে 145 ধারায়, সিআরপিসির 145 ধারা হয়েছে। সিআরপিসির 145 ধারায় সম্পত্তির শান্তি ভঙ্গ হচ্ছে, সম্পত্তি নিয়ে মারামারি হতে পারে, এই শান্তি ভঙ্গ রোধ কল্পে মামলা হতে পারে। তো আবার এখন তো আরেকটা নতুন আইন হয়ে গেছে, যে স্থাবর সম্পত্তি বা ভূমি অপরাধ আইন প্রতিরোধ। তো এই যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন, এটাতে মামলা হলো, এটা ক্রিমিনাল কেস, আর সেম সম্পত্তি নিয়ে একটা সিভিল কেস হয়েছে। তাহলে দুইটার মধ্যে সাবজুডিস কাজ করবে না, কারণ ক্রিমিনাল মামলার জন্য সাবজুডিস কাজ করে না। হ্যাঁ, মহিউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আসলে প্রাসঙ্গিক না, তারপর একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে, আমি যতটুকু জানলাম যে ভূমি অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা হয়েছে, এটা বিধিমালাটি নাকি এখনো আহ, উম, কার্যকর হয়নি। এখন বিধিমালা যদি কার্যকর না হয়, একটা আইন কি বলবৎ হতে পারে?
আচ্ছা, এই মামলাটাতে মামলা হচ্ছে, এই মামলাটা যেই দিনকে পাশ হয়েছে সেদিন থেকেই মানে কার্যকর, এবং তার পরের দিন থেকেই বা মানে সেদিন থেকেই, সেদিন বিকেলে যদি কেউ মামলা ফাইলিং করে আমি বলি সেই দিন মামলা হবে। এখন বিধির কাজ কি? বিধি মামলাটা পদ্ধতি, কিভাবে বিচার হবে কি হবে না, কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য। তো বিধি যদি বিধি যদি আসে তাহলে এই মামলায় বিচার করাটা বিচারকের জন্য সুবিধা হবে, অ্যাডভোকেট হিসেবে আমাদের মামলা ফাইলিং থেকে অন্যান্য কার্যক্রম পরিচালনাতে হেল্প হবে। এই হচ্ছে বিষয়। তো বিধি হচ্ছে হাদিসের মতো, আর অ্যাক্ট হচ্ছে কোরআনের আয়াতের মতন। তো যেখানে আয়াত ভালোভাবে বোঝা যায় না সেখানে হাদিসে সেটা ব্যাখ্যা করা থাকে বা তর্জমায় ব্যাখ্যা করা থাকে। তো বিধিটা এটা সাপ্লিমেন্টারি, এইটা কম্পালসারি না। আইন পাশ হয়ে গেছে মানে আইনে মামলা হবে। বুঝতে পারলেন? জি, ধন্যবাদ। তো এখানে বিধিতে কিভাবে করব এই কনফিউশনটা দূর করে দেয়। তো বিধি এখনো পাশ করেনি আমাদের জুডিশিয়ারি, এই কারণে স্ট্রাগল করছে। যদি লেজিসলেটিভ ঠিকভাবে কাজ করতো তাহলে জুডিশিয়ারি স্ট্রাগলটা করতো না। তো বুঝতে পারছেন কোন জায়গায় ল্যাকিংস আছে। এই কারণে এই আইনে কিন্তু মামলা আমরা অনুৎসাহিত করছি, বেশি মামলা হচ্ছে না, খুব কম হচ্ছে। প্রথম প্রথম তো কয়েক মাস এই আইনে মামলাই নিল না আদালত। মামলা হচ্ছে আমার। গত কালকেও আমি যে কোর্টে বসেছিলাম ওই কোর্টে এক সিনিয়র মামলা করলেন। তো যেটা বলছিলাম যে এই সম্পত্তি নিয়ে ক্রিমিনাল মামলা হোক আর কোয়াসি জুডিশিয়াল, কোয়াসি সিভিল মামলা বলতে এডিএম কোর্টে বা নির্বাহী কোর্টে যে মামলাগুলো হয় সেটাকে কোয়াসি সিভিল মামলা বলে। যেমন সিআরপিসির 98 ধারায় মামলা, 99, 100 ধারায়, 107 ধারায়, তারপরে 128 ধারায়, 129 ধারায়, 144 ধারায়, 145 ধারায় যে মামলাগুলো হচ্ছে সেগুলো কোয়াসি সিভিল। তার মানে রেস সাবজুডিস এটার উপরে অ্যাপ্লাই করবে না। সিভিল কোর্টে দুইটা মামলা থাকতে হবে। আশা করি রেস সাবজুডিস অ্যাপ্লাই করার যে শর্তগুলো সেটা বুঝতে পারছেন। তো শর্ত এই যে এখানে 8টা দিয়েছি, 8টার মধ্যে 6টাও যদি মনে রাখতে পারেন লিখে দিবেন, হয়তোবা 3 নম্বরের জন্য আসতে পারে সর্বোচ্চ। তাহলে সাবজুডিস নিয়ে গল্প শেষ। এবার আমরা রেস জুডিকাটা, আরো একটি বিষয় 11 ধারায় যেটা আছে, এটা নিয়ে আলোচনা করব। এটাকে বলা হচ্ছে পূর্ব বিচার সিদ্ধান্ত, মানে পূর্বে একটা বিচার হয়ে গেছে যেটা রায় হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে এরকম। রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি, ডক্ট্রিন অফ রেস জুডিকাটা। আগেরটা ছিল রেস সাবজুডিস, এটা হচ্ছে রেস জুডিকাটা। 10 ধারায় রেস সাবজুডিস শব্দটা একবারও ব্যবহার নাই, কিন্তু 11 ধারায় রেস জুডিকাটা একবার কিন্তু ব্যবহার আছে। মানে 11 ধারার মধ্যে রেস জুডিকাটা শব্দটা একবার লেখা হয়েছে। থিওরিটিক্যাল আলোচনা এখানে আছে, দেখে নিবেন। 11 ধারার মূল বক্তব্য কি? রেজ জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে 11 ধারায়। এই ধারার বিধান মতে কোনো আদালত এমন কোনো মামলার বিচার করবেন না যার বিচার্য বিষয় প্রত্যক্ষভাবে এবং কার্যত পূর্ববর্তী কোনো মামলায় একই পক্ষগণ বা তাদের মাধ্যমে সত্যের দাবিদার যে কোনো ব্যক্তির মধ্যে সম এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। মানে পূর্বেও মামলাটি এমন একটি আদালতে বিচারে নিষ্পত্তি হয়েছে যে আদালত পরবর্তী মামলাটিরও বিচার করার এখতিয়ার সম্পন্ন। সুতরাং একই পক্ষগণের মধ্যে দেওয়ানি আদালতে নিষ্পত্তিকৃত বিষয়ের পুনরায় মামলা না করতে পারার নীতিকেই বলা হয় রেস জুডিকাটা। রেস সাবজুডিস হচ্ছে দুইটা মামলা বিচারাধীন থাকবে, আর রেস জুডিকাটা হচ্ছে আগেরটা শেষ হয়ে গেছে, রায় হয়ে গেছে, মানে ওটা রেজাল্ট হয়ে গেছে। মনে করেন আপনি এসএসসি পরীক্ষা দিলেন, পাশ করে গেলেন খুব ভালো রেজাল্ট করে, তাহলে আপনার কি আবার এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার আছে? দরকার নাই। এটা হচ্ছে রেস সাবজুডিকাটা। আর আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা কেউ একজন এসএসসি পরীক্ষা দিয়েছে একটা সাবজেক্টে ফেল করেছে, তাহলে তাকে আবার এসএসসি পরীক্ষা দিতে হবে, সেটা ভিন্ন একটা বিষয়। তার মানে আবার একজন এসএসসি পরীক্ষা দিয়েছে, সে ইমপ্রুভ দিতে চায়। যদি ইমপ্রুভ দিতে চায় তাহলে আগেরটা কিন্তু কি হয়ে যাবে? স্থগিত হয়ে যাবে, পরেরটাই
নতুন রেজাল্ট হবে, সেটা আবার ভিন্ন বিষয়। তাহলে যেটা মূল জায়গাটা বুঝতে হবে যে দুইটি মামলা থাকবে দেওয়ানি আদালতে একই পক্ষদ্বয়ের মধ্যে। আগেরটা যদি বিচারাধীন থাকে তার মানে দুইটাই বিচারাধীন হলো, পরেরটাও। সেক্ষেত্রে রেস সাবজুডিস। আর রেস জুডিকাটার মধ্যে প্রধান পার্থক্য সাবজুডিসের, যে রেস জুডিকাটা হতে হলে আগের মামলাটা বিচারাধীন থাকতে হবে না, আগের মামলাটা রায় হয়ে গেছে এবং একই বিষয়ে আবার আরেকটা নতুন মামলা করছে। আদালত বলবে এই নিয়ে তো একবার বিচার হয়ে গেছে, কয়বার বিচার করব। মানে এখানেও মামলার বহুত্ব রোধ। কাজেম আলী বনাম কুরেম ভয়, 36B/214। এই মামলায় বলা হয়েছে রেস জুডিকাটা শুধু একটি মামলার বিচারে বন্ধ করে না, এমনকি ইতোমধ্যে নিষ্পত্তিকৃত একটি বিচার্য বিষয়ের পুনর্বিচার প্রতিরোধ করে। একটা হয়ে গেছে বিচার, আবার নতুন মামলা, সেম মামলা মেন শুট করে সিভিল শুট করে আবার ওটার নতুন বিচার করলে, আগে তো একবার হয়েছে, আবার দরকার কি? পরের বারে ভিন্ন রায় আসতে পারে, তাহলে কনফিউশন তৈরি হবে। মণি বনাম ত্রিলোক, 35CNW/661 PC। মামলায় বলা হয়েছে সহবাদী এবং সহবিবাদীদের মধ্যেও রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। সহবাদী এবং সহবিবাদীদের মধ্যেও রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা এমসিকিউ আসার মতন। সহবাদীর ইংরেজি হচ্ছে কো, মানে এই যে সহ শব্দটা, বাদীর ইংরেজি কি? কে বলতে পারবেন বাদীর ইংরেজি কি? হ্যাঁ, শিবুল ভাই বলেন বাদীর ইংরেজি ইংরেজি কি? বা ইংরেজি হচ্ছে প্লেন্টিফ। প্লেনটিভ। আর ফরিয়াদির ইংরেজি, ফরিয়াদির ক্রিমিনাল মামলা করলে ফরিয়াদির ইংরেজি কি? ইংরেজি হচ্ছে অভিযোগকারীর ইংরেজি? অভিযোগের ইংরেজি হচ্ছে এই মুহূর্তে অভিযোগের ইংরেজি কি? ওই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইংরেজি হচ্ছে তো এটা। এগুলো কিন্তু ভাইবার মতো প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, মঞ্জুর ভাই, মিলন ভাইকে লাইনে আসার জন্য সুযোগ দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অভিযোগের ইংরেজি হচ্ছে কমপ্লেন্ট, যিনি কমপ্লেন করেন তাকে কি বলবো? কমপ্লেনেন্ট স্যার। হ্যাঁ, কমপ্লেনেন্ট, শেষে অ্যান্ড মানে পিঁপড়া যুক্ত থাকবে। কমপ্লেনেন্ট, হ্যাঁ কমপ্লেনেন্ট। আর এখানে বাদীর ইংরেজি প্রথমে উনি বলেন প্লেনটিফ, তো সহবাদী হলে ইংরেজি হবে কো প্লেনটিভ। প্লেন্টিফ। আর বিবাদীর ইংরেজি কি? ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট। তাহলে সহবিবাদীর ইংরেজি হচ্ছে কো প্লেন, কো ডিফেন্ডেন্ট। হ্যাঁ, তাহলে যদি ইংরেজি বলি তাহলে রে জুডিকাটা, প্রিন্সিপাল অফ রে জুডিকাটা ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর কো প্লেনটিভস অ্যান্ড কো ডিফেন্ডেন্টস, তাই তো? ইংরেজিতে আসতে পারে কিন্তু কো প্লেনটিভস, কো ডিফেন্ডেন্টস। এটা কিন্তু নিচের কোন ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য? ইন্ডিয়ান বার কাউন্সিলের গত সালের প্রশ্ন আসছে এটা এখান থেকে। তো ইন্ডিয়ান বার কাউন্সিলের কিছু প্রশ্ন জুডিশিয়ারি ফলো করে, আমি লক্ষ্য করেছি। তাই আমিও ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্নগুলো রিসার্চ করছি। যদিও সিলেবাসের অনেক তফাৎ আছে, কিছু কিছু প্রশ্ন মিল হচ্ছে এবং হুবহু বিগত কয়েকটি জুডিশিয়ারিতে ইন্ডিয়ান বার কাউন্সিলের যে এমসিকিউ প্রশ্ন সেখান থেকে এবং রিটেন প্রশ্ন কিছু কিছু মানে হুবহু কপি করা হয়েছে জুডিশিয়ারিতে। তো তো এখানে এই লাইনটা আছে, আমি দেখলাম গত সালের প্রশ্নতে ছিল। তো এই যে সহবাদী বা সহবিবাদীদের মধ্যে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য, এটা একটু যদি বুঝিয়ে দিই আপনাদের। মনে করেন যে একটা মামলা একাধিক বাদী থাকতে পারে। মনে করেন বাদী রহিম, করিম, জালাল। রহিম, করিম, জালাল এই তিনজনই একটা মামলার বাদী। এখন প্রথম মামলায় বিবাদী কারা হয়েছে সেটা দরকার নেই, শুধু বাদীদের নিয়ে আলোচনা করছে। রহিম, করিম, জালাল, এই তিনজন বাদী হয়ে মামলা জিতে গেছেন, মানে ডিক্রি পেয়েছেন। এখন এরা সহবাদী ছিল,
কারণ একই মামলার বাদী, তাই এরা সহবাদী, কো প্লেনটিভস। পরবর্তীতে ইনারা আবার কি করেছে, এই রহিম করিমের বিরুদ্ধে মামলা করছে। তার মানে এক বাদী আরেক বাদীর বিরুদ্ধে নতুন আরেকটা মামলা করছে। তার মানে আগের মামলার যিনি বাদী ছিলেন আরেক বাদীর মধ্যে মামলা করে একজন বাদী হলেন, আরেকজনে বিবাদী করে দিয়েছেন। তাহলে এটা কো প্লেনটিভসদের মধ্যে মামলা, তাও কিন্তু রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। তার মানে আগের মামলাতে দুইজন বাদী ছিল এবং পরের মামলাতে একজন বাদী অন্য বাদীদের মধ্যে, অর্থাৎ এরকম কো বাদী বা কো প্লেনটিভস বা সহবাদীদের মধ্যেও যদি মামলা হয় পরবর্তীতে, তাও পরের মামলাটি চলবে না, কারণ একই সম্পত্তি নিয়ে যদি হয়। ক্লিয়ার হয়েছে কিনা? আবার যদি বিবাদীর কথা চিন্তা করি, মনে করেন যে প্রথম মামলার বিবাদীদের নাম হচ্ছে ক খ গ ঘ, এবং তারা একটা মামলায় বাদীদের সাথে প্রতিযোগিতা করেছেন, কন্টেস্ট হয়েছে এবং মামলার একটা রায় আছে আগে থেকেই, এবং পরবর্তীতে এই বিবাদীদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। এই ধরনের মামলা হওয়ার সম্ভাবনা আছে পার্টিশন শুটে বেশি, মানে বাটোয়ারা মামলায় বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো বাটোয়ারা মামলায় যদি নিজ নিজ এককভাবে পৃথক সাহাম বা পৃথক সম্পত্তি না চেয়ে নেওয়া হয়, বাদীদেরকে সমগ্র সম্পত্তি দিয়ে দেওয়া হলো, এখন বাদীরা নিজেদের মধ্যে আবার সমস্যা সৃষ্টি করতে পারে, অথবা বাদীরা মামলা হেরে গেল, বিবাদীদের সম্পত্তিটা থেকে গেল, এবার বিবাদীদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এমন ভাবে মামলাটার আর্জি লিখতে হবে, অথবা বিবাদীদের এমন ভাবে লিখিত জবাব দিতে হবে যেন সেখানে প্রতিটা বাদী আর্জিতে তাদের নিজ নিজ পৃথক সাহাম চাবে, পৃথক অংশ চাবে, মানে সঠিক ফারাইজ মোতাবেক, অংশ মোতাবেক ঠিক লিখিত জবাবে বিবাদীরাও সেভাবে চাইবে, যেন এখানে বাটোয়ারা মামলায় কিন্তু ডিক্রি শুধু বাদীরাই পায় না, বিবাদীরাও পেতে পারে, অর্থাৎ উভয় পক্ষই জিতে যেতে পারে। বাদীরা যেভাবে চাইলো সেভাবে পেয়ে গেল, বিবাদীদেরও অংশ বজায় থাকলো, এরকমও হতে পারে। বা বাদীরা যতটুকু চাইছিল তার 60% পেলো, 40% বিবাদীদের মধ্যে চলে গেল, হতেই পারে। তার মানে একমাত্র বাটোয়ারা মামলায় কিন্তু উভয় পক্ষের ডিক্রি, মানে উভয় পক্ষে উইন উইন সিচুয়েশন হতে পারে। তো এই ধরনের বাটোয়ারা মামলায় পরবর্তীতে বিবাদীরা নিজেদের মধ্যে যখন ঝগড়া শুরু করে দিল, এই ক খ গ ঘ এর মধ্যে, ক মনে করেন খ গ ঘ এর মধ্যে বিবাদী করে আবার নিজেদের মধ্যে মামলা যদি পরবর্তীতে করে, এই মামলার নিষ্পত্তি করে দিবেন আদালত, কারণ আগের মামলাতেই সেটা সমাধান হয়ে আছে। তাই আগের মামলা সঠিকভাবে করে নিতে হবে। ক্লিয়ার হলেন কিনা? শচীলাল দাস বনাম হৃদয় রঞ্জন দাস, 40 ডিএলআর এডি নাইস 56। টপিক। মামলায় মহামান্য আপিল বিভাগ, এডি বলতে অ্যাপিলেট ডিভিশন, তাই আপিল বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সহবাদী এবং সহবিবাদীদের মধ্যেও রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। দেখেন একই বক্তব্য। তাহলে মৌনী বনাম ত্রিলোক, এখানে একটা কেস রেফারেন্স আছে, একই বক্তব্য বলছে। তারপর বাংলাদেশের শশীলাল দাস বনাম হৃদয় রঞ্জন দাস, দুইটা একই, যে কোনো একটা দিলেন, দুইটা দিলেও সমস্যা নাই, দুইটা কেস রেফারেন্স হয়ে গেল আপনার মামলার, মানে উত্তরটা একটু ভারী হলো, আর নম্বর কম হলে একটা দিলেই হলো। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় যে, কি বুঝলাম, একবার যে বিষয় বিজ্ঞ আদালতে বিচারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তা নিয়ে পুনরায় আর কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না, মানে আর মামলা করা যাবে না। দেওয়ানি প্রকৃতির মামলায় অনুসরণীয় এই গুরুত্বপূর্ণ নীতিটি হলো রেস জুডিকাটা নীতি। শেষে আমরা দুইটা বাক্য দিয়ে এটাকে কনক্লুড করে দিলাম। ঠিক রেস সাবজুডিসে আমরা শর্ত দেখলাম, এখানেও আমরা শর্ত দেখব। কি কি শর্ত আছে? এই যে প্রথম যে দুইটা পার্ট, এটা কিন্তু একটু আগেই যে প্রশ্ন পড়লাম তার মধ্যে একইভাবে আছে, তাই এটা আমি পড়ে দিলাম না। আমরা সরাসরি চলে যাই 8টি পয়েন্ট। এর আগেও আমরা দেখলাম 8টি পয়েন্ট শর্ত রেস সাবজুডিসের, এখানেও জুডিকাটাতেও 8টি পয়েন্ট। দেখবেন যে দুইটি দেওয়ানি প্রকৃতির মামলা, ওখানেও আছে একই বক্তব্য। উভয় মামলার বিচার্য বিষয় একই, বা কজ অফ অ্যাকশন একই, একই পয়েন্ট। উভয় মামলার উভয় পক্ষদ্বয় একই বা একই সত্যের অধীনে মামলা দায়েরকারী একই পয়েন্ট। উভয় মামলার একই পক্ষধর বা তার প্রতিনিধিদের মধ্যে হতে হবে একই পয়েন্ট। একই বা সমেক্ত সম্পূর্ণ একটি আদালতে পূর্ববর্তী মামলাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে, এই পয়েন্টটা একটু ভিন্ন। আগেরটা দুইটি মামলা চলমান থাকবে, আর এখানে বলছে পূর্ববর্তী মামলাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হবে, এই লাইনটা একটু ভিন্ন রেস সাবজুডিসের
থেকে। একই বা সময়ের সম্পন্ন একটি আদালতে পূর্ববর্তী মামলাটি দায়ের হতে হবে। একই পয়েন্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা আগেরটাতে নাই, মামলার পক্ষগণকে যথেষ্ট সময় ও শুনানির সুযোগ দিতে হবে। তার মানে এই মামলাটা শুরুতেই, মনে করেন মামলাটা ফাইল করা হলো, অ্যাডমিশন হিয়ারিং এর সময় সরাসরি মামলাটি খারিজ হয়ে গেল। কি কারণে খারিজ হতে পারে? মামলার কজ অফ অ্যাকশন বর্ণনা নাই, মামলার কোর্ট ফি সঠিকভাবে দেয়নি, আর মামলার সঠিক আদালতে না দিলে ফেরত দিবে, বা কোনো কারণে মামলাটা শুরুতেই খারিজ হয়ে গেছে। সেক্ষেত্রে তখন এই রেজ সাবজুডিস, সরি রেজ জুডিকাটা নীতি কিন্তু প্রযোজ্য হবে না। তার মানে ওই মামলাটা আগে নিষ্পত্তি হয়নি সঠিকভাবে, যথেষ্ট সময় ও শুনানির সুযোগ পায়নি যেহেতু উভয় পক্ষ, তাই। তারপরে উভয় মামলার পক্ষগণের পদবি একই হতে হবে, অন্যথায় রেজ জুডিকাটা এর সুবিধা গ্রহণ করা যাবে না। পক্ষগণ এর পদবি বলতে পূর্বতন মামলায় যদি কোনো ব্যক্তি মালিক হিসেবে মামলা করে কিন্তু পরবর্তী মামলায় মালিকের এজেন্ট হিসেবে মামলা করে, তখন অপরপক্ষ রেজ জুডিকাটা এর সুবিধা থেকে বঞ্চিত হবে, অর্থাৎ সেক্ষেত্রে মামলা করা যাবে। তার মানে এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে যে কোন স্ট্যাটাসে ছিল। আগের মামলায় বাদী বা বিবাদী যে স্ট্যাটাসে ছিল, পরের মামলাতেও বাদী বিবাদী একই স্ট্যাটাসে থাকবে। অর্থাৎ রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হতে হলে কিন্তু স্ট্রিক্ট কিছু নিয়ম ফলো করতে হবে। আর রেস সাব সাবজুডিসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি স্ট্রিক্ট নাই, কারণ আগেরটাও চলমান আছে যেহেতু, এই কারণে খুব বেশি স্ট্রিক্ট না সেটা, কিছুটা ফ্লেক্সিবল নীতি। আর জুডিকাটা নীতিটা অনেকটা স্ট্রিক্ট, ফ্লেক্সিবল না। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, একতরফা ডিক্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে? এটা এক এক ধরনের টু দা পয়েন্ট কোশ্চেন বা প্রবলেমেটিক প্রশ্ন মতন। এই প্রশ্ন থেকে প্রবলেমেটিক প্রশ্ন সৃষ্টি করা যেতে পারে। একতরফা ডিক্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে? মনে করেন এভাবে উপস্থাপন করতে পারে, একটি এই মামলা করে একতরফা ডিক্রি প্রাপ্ত হয় ক্ষয়ের বিরুদ্ধে, পরবর্তীতে আহ, খ এই বিষয়ে আরেকটি নতুন মামলা করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে? সেক্ষেত্রে ক কি রেস জুডিকাটা নীতির বিরোধিতা করতে পারবে কিনা? তার মানে একতরফা ডিক্রি হয়েছে এই পয়েন্টটা থাকবে, একটা সিচুয়েশন দিয়ে দিবে, দুইজনের নাম দিতে পারে। তার মানে এই প্রশ্ন প্রবলেমেটিক আকারে আসতে পারে, অথবা এভাবে সংক্ষিপ্ত ভাবে টু দা পয়েন্ট আকারে আসতে পারে। আপনাদেরকে বুঝে নিতে হবে, যদি বিষয়টা বুঝতে পারেন, কনসেপ্টটা বুঝতে পারেন, আর মূল বিষয়টা, উত্তরটা যদি জানা থাকে, এখানে হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে, তাই নয় কি? হ্যাঁ হতে পারে, নাও হতে পারে উত্তর। তাহলে হ্যাঁ নাটা যদি আপনার জানা থাকে, বুঝে বুঝে যদি জানা থাকে, তাহলে সিচুয়েশনাল কোশ্চেন বা প্রবলেমেটিক প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন যেভাবে আসুন না কেন, বা এইভাবে সংক্ষিপ্ত উত্তর বা এক কথায় উত্তর যদি আসে 1 নম্বরের জন্য, তাও আপনি উত্তর করতে পারবেন। তাহলে এখানে রেস জুডিকাটা, যদি এই প্রশ্নটা 3 নম্বরের জন্য আসে, তাহলে প্রথমে আমরা সূচনা দিয়ে দিলাম রেস জুডিকাটা কি। একতরফা ডিক্রি ক্ষেত্রে রেস জুডিকাটা নীতির প্রযোজ্যতা, যদি 2 নম্বরের জন্য আসে, উপরের 11 ধারা দেওয়ার দরকারই নাই। একতরফা রায় বা যে কোনো আদেশ রেস জুডিকাটা হিসেবে কাজ করার জন্য আর্জিতে বর্ণিত ঘটনা এমন হতে হবে যা থেকে বিবাদী পক্ষ স্পষ্টত, মানে পরিষ্কারভাবে বুঝতে পারে মামলায় কোন বিষয়টি উত্থাপিত হয়েছে এবং তৎবিষয়ে কি নির্ধারিত হবে। প্রতারণা বা অন্য কোনো নিয়মের অভিযোগ না থাকলে একতরফা ডিক্রি প্রতিদ্বন্দ্বিতামূলক তথা দোতরফা ডিক্রির মতোই রেস জুডিকাটা হিসাবে কার্যকর হবে। অর্থাৎ একটা একতরফা ডিক্রি নেওয়া হয়েছে, সেখানে যদি প্রতারণামূলক ভাবে না নেওয়া হয়, মনে করেন বিবাদীকে সঠিকভাবে সমন জারি করা হলো না, যিনি সমন জারি করবেন তাকে ঘুষ দিয়ে, তাকে টাকা পয়সা খাইয়ে সমন জারি দেখানো হলো, আদৌ তার কাছে যায়নি, বলল গিয়েছিলাম, গ্রহণ না করাই ফেরত। তাহলে গ্রহণ করলো না, তার মানে এখানে যিনি বিবাদী তার তো সই থাকবে না। তাহলে যিনি জারি করলেন তিনি চালাকি করলেন বাদীর পক্ষের সাথে যোগ সাজস করে। তাহলে বিবাদী জানতে পারলো না, বিবাদী যদি এটা প্রমাণ করতে পারে আমার কাছে কখনো আসেইনি, তাহলে কিন্তু এই একতরফা ডিক্রিটা বাতিলের মামলা করতে পারে। ডিক্রি বাতিলের মামলা করা যায়, যদিও সেম বিষয়ে নতুন মামলা করতে পারবে না, কিন্তু ডিক্রি বাতিলের মামলা করা যায়। এ ধরনের একটা মামলা হয়েছে।
আমি একটা মামলায় ডিগ্রি পেয়েছি, অপরপক্ষ ছানি মামলা করেছিল, সরি মিসকেস করেছিল। মিসকেস করে সে ডিক্রিতে দাবি করছিল যে একতরফাকে দোতরফা নিয়ে আসতে, ডিক্রি হয়ে যাওয়ার পরে আমি প্রমাণ করে দিয়েছি এটা সঠিকভাবে ডিক্রি জারি, মানে সমন জারি হয়েছে এবং বিবাদী সই করে নিয়েছে। জারিকারকে সে সাক্ষী দিয়েছেন, প্রমাণও হয়ে গেছে আমার পক্ষে, মিসকেসটাও আমার পক্ষে আসছে। তারপরে ওনারা সম্পত্তিরা যেহেতু একটি পুকুর ভোগ দখল ছাড়তে চাচ্ছেন না, তাই আমরা জারি মামলা করার আগেই তারা আবার এই ডিক্রি বাতিলের মামলা করেছে। সেই মামলায় সমন রিসেন্টলি আমরা পেয়েছি, সেখানে আমরা জবাব দিয়ে খুব দ্রুত সেই মামলাটা নিষ্পত্তি করে ফেলবো আশা করি। তাহলে এখানে আমার প্রতারণা নাই। তাই তিনি কি করতে, মানে রেস জুডিকাটা নীতির বিষয়টা আমি এখানে নিয়ে আসতে পারবো, দরখাস্ত দিয়ে রেস জুডিকাটা হিসাবে সেটা আমি বাতিলও চাইতে পারি, আদালত বিবেচনা করতে পারেন। কারণ একই বিষয়ে যেহেতু মামলা হচ্ছে, আবার উনি যেহেতু একটু ভিন্ন আঙ্গিকে মামলা করেছেন, ডিক্রি বাতিলের মামলা করেছেন বা তারপরই তার প্রতি বাধ্যকরণায় মামলা করেছেন, তার মানে নতুন একটা মামলা, যদি একই সম্পত্তি নিয়ে একই পক্ষদ্বয়ের মামলা। তিনি নতুন তো কোনো মামলা করেননি, ডিক্রি বাতিলের মামলা করেছেন, এই কারণে এখানে রেস জুডিকাটা নিতে সরাসরি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু একতরফার ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। একতরফা ভাবে নিষ্পত্তি হলেও যেহেতু এটি একটি আইনানুগ ডিক্রি এবং আর্জিতে উল্লেখিত বিষয়গুলো আদালত চূড়ান্তভাবে সাক্ষ্য প্রমাণ নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সুতরাং একটি মামলা বা তার কোনো বিচার্য বিষয় যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তা যদি একতরফা ডিক্রির মাধ্যমেও হয়, তবে তা রেস জুডিকাটা হিসেবে প্রযোজ্য হবে। যদি 1 বা 2 নম্বরের জন্য হয়, এই শেষের 3 লাইন বা আড়াই লাইন লিখলেই হয়ে যাবে, টু দা পয়েন্ট। আচ্ছা, এখানে যুক্তিকতা কি? একতরফা ডিক্রির বিরুদ্ধে যদি রেস জুডিকাটা নীতি না প্রযোজ্য করা হতো, তাহলে মানুষ কি করত? প্রথমে একটা মামলা হলো, বিবাদী সমন পাওয়ার পরেও সেখানে উপস্থিত হবে না, মামলা একতরফা হয়ে যাবে। সে আবার পরবর্তীতে আবার নতুন মামলা করে দিতে পারত। তার মানে একতরফা ডিক্রির কোনো মূল্যই থাকতো না। এই কারণে একতরফা ডিক্রির মূল্য দেওয়ার জন্যই রেস জুডিকাটা নীতির প্রযোজ্যতা রাখা হয়েছে। বলেন, লাইনে স্যার আছেন আপনি? হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, একতরফা ডিক্রির বিরুদ্ধে 12 বছরের মধ্যে আপিল করা যায় স্যার, আপিল না রিভিশন করা যায়, যেন ওটা পড়ছিলাম এক জায়গায়। তো স্যার এইভাবে কম্পিটিশন যদি কেউ করে, তাহলে তাহলে তো এটা প্রযোজ্য হচ্ছে না স্যার। তাহলে যদি একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন করে 12 বছরের মধ্যে, 62, 63 আ- অনুচ্ছেদ যেগুলো স্যার তামাদির, এখানে আপিল আর রিভিশন এক জিনিস, আর মূল মোকদ্দমা এক জিনিস। মানে এভাবে আপনার কম্পিটিশন করা যাবে স্যার তাহলে, মানে আপিল? হ্যাঁ। রেস জুডিকাটা, রেস সাবজুডিস প্রয়োগ হতে হলে প্রথম, মানে 8টা করে শর্ত দেখলাম, প্রথম লাইনেই ছিল বিচারাধীন 2টি মামলা। তাহলে জি, মামলা আর আপিল ভিন্ন জিনিস। মামলার সাথে আপিল হতেই পারে, হতে সেখানে পারে রেস স্যার, হ্যাঁ। জুডিকাটার প্রশ্নই প্রশ্নই আসবে না সেখানে। ও, মানে বুঝতে পারছি। দুইটাই মূল মামলা হতে হবে, দুইটাই হ্যাঁ মূল হ্যাঁ। মামলা হতে হবে, তাহলে সংঘর্ষ হবে। ঠিক আছে? জি স্যার, মানে একটু কনফিউশন ছিল স্যার, বুঝতে পারলাম স্যার। অবশ্যই, তাহলে ক্লিয়ার হলেন জিনিসটা। হুম, হুম, হুম। তার মানে আপিল হলে সেটা রেস জুডিকাটার প্রশ্নই আসবে না। প্রশ্নই আসবে না, হ্যাঁ। না, আপিল তো হতেই পারে, আপিল তো ভিন্ন একটা বিষয়, মূল মোকদ্দমা নয়। মূল মোকদ্দমা না, হ্যাঁ। এবার এই দুইটা নীতির মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমরা কিছুক্ষণ আগে 8টা পয়েন্ট যে দেখলাম, এই 8টা পয়েন্টের মধ্যে অলরেডি পার্থক্যগুলো চলে আসছে। এখানে দেখেন, আমি 7টা পয়েন্টে পার্থক্য দেখিয়েছি, আপনারা পার্থক্যগুলো, যে 8টা আহ, শর্ত ছিল, সে 8টা শর্ত থেকে পার্থক্যগুলো তৈরি করা হয়েছে। এই পার্থক্যটা নিজেরা পড়ে নিবেন, যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় ব্যাচ 1-এ যে ভিডিও আছে সেখানেও এটা আছে। টপিক 2 সিপিসি দেখবেন, কোনো না কোনো ভিডিওতে আছে, সেখানে দেখে নিয়েও যদি প্রবলেম হয় আমাকে প্রশ্ন করবেন, মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেবো। এরপরে আমরা দেখব রেস জুডিকাটা এবং এস্টপেলের মধ্যে পার্থক্য। এটা একটু আপনারা এটাও পড়ে নেবেন, এটাও আগে পড়ে দেওয়া ছিল, যদি প্রবলেম হয় আমি এটা উত্তর করে দেব। এবার আমরা প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আলোচনা করি। ক ক্ষয়ের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়েরপূর্বক দাবি করে যে, কি দাবি করছে? সে গ এর নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকারী। উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। আবার পড়ছি, ক ক্ষয়ের বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে
গ এর নিকট হতে ওয়ারি সূত্রে সম্পত্তি পাবার অধিকারী, উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। ক কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে? যুক্তি সহ ব্যাখ্যা করুন। মানে একটা মামলা করেছে, করে মামলাটা খারিজ হয়ে গেছে, মানে তিনি মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাহলে একবার একই সম্পত্তি নিয়ে একই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে যখন মামলাটা খারিজ হয়ে গেছে, এবার মামলার প্রকৃতি পরিবর্তন করছেন। আগে ছিল ঘোষণামূলক মামলা, এবার বিরুদ্ধ দখলজনিত মামলা, মানে অ্যাডভার্স পজিশনে মামলা করতে চাচ্ছেন। তাহলে কি হবে আমরা শেষে দেখে যাই। এক্ষেত্রে ক পুনরায় নতুন মোকদ্দমা দায়ের করে দায়েরে রে জুডিকাটা বা দোবারা দোষ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। শেষ লাইনে বলে দেওয়া আছে, মাঝখানে কি আছে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন কেন বাধাগ্রস্ত হবে। রেস জুডিকাটার নিয়মে কিন্তু বলা নাই যে মামলার প্রকৃতি ভিন্ন হলে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না, এটা বলা নাই। বলা হয়েছে দুইটি মামলা থাকতে হবে, হ্যাঁ দুইটি মামলা, আগেরটা খারিজ হয়েছে পরেরটা আবার করছে। একই পক্ষের মধ্যে মামলা, একই আদালতে মামলা বা সমইখতিয়ার সম্পন্ন আদালতে মামলা, তাই হচ্ছে। তো এগুলো সবই রেস জুডিকাটার নীতির যে শর্ত তার সাথে মিলে যাচ্ছে। রেস জুডিকাটার নীতি বা সাবজুডিস নীতির মধ্যে কোথাও বলা নাই যে আগের মামলাটি একরকম ছিল পরে মামলাটাই আরেক রকম। বলা আছে কি দুইটি দেওয়ানি প্রকৃতির মামলা, মানে দুইটি দেওয়ানি হতে হবে, তাহলে হলে একটা ঘোষণামূলক মামলা, আরেকটা সত্য বা দখল উদ্ধারের মামলা, একটা চুক্তি প্রবলের মামলা, আরেকটা উইল প্রবেটের মামলা, ভিন্ন প্রকৃতির মামলা হতে পারে, কিন্তু একই সম্পত্তি নিয়ে যদি হয়, একই পক্ষদ্বয়ের মধ্যে হয়, তাহলে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। কারণ একই সম্পত্তি নিয়ে একাধিক প্রতিকার থাকতেই পারে, তিন চার ধরনের মামলা করা যেতে পারে সিভিল মামলায়। দুইটা সিভিল মামলা কিনা এটা দেখতে হবে, তাহলে বেসিক বিষয়টা কি, দুইটা সিভিল মামলা হতে হবে, হোক সেটা ভিন্ন ধরনের মামলা। ক্লিয়ার হলো কিনা বিষয়টা? তাহলে এখানে যুক্তি এর মধ্যে আছে, বুঝতে না পারলে প্রশ্ন করবেন। টপিক 3 আলোচনা শুরু করি। সমন বা সামন্স। দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। সমনের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদের জন্য। দেওয়ানি মোকদ্দমায় আদালত বিবাদীকে আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনীত দাবির বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বা দাবির বিষয়ে কিছু বলার থাকলে বা পাল্টা দাবি থাকলে, পাল্টা দাবি মানে সেট অফ, আদালতের সামনে তা পেশ করার জন্য বিবাদীর প্রতি যে নোটিশ প্রদান করে তা সমন বা নোটিশ হিসাবে পরিচিত। সমন দেওয়ার উদ্দেশ্য কি? বিবাদীকে জানানো যে ভাই বা বোন আপনার নামে মামলা হয়েছে, আপনি আদালতে আসেন, কোনো বক্তব্য থাকলে পেশ করেন, পরে যেন বলবেন না যে আমাকে জানানো হয়নি। এই তো সমন দেওয়ার মূল উদ্দেশ্য, এই কারণে সমন দেওয়া হয়। সমন দেওয়ানি মোকদ্দমায় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সঠিকভাবে সম্পূর্ণ না করলে, অর্থাৎ জারি না করলে বা এড়াতে চাইলে মোকদ্দমার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মানে জারি না হলে একতরফা হয়ে গেছে, এই একতরফা ডিক্রি মূল্যহীন হয়ে যেতে পারে। তাহলে এখানে আদেশ 5 বিধি 1, মানে 5 আদেশের বিধি 1-এ আছে নির্ধারিত তারিখে বিবাদী হাজির হয়ে বাদীর দাবির বিপরীতে জবাব দেওয়ার জন্য সমন দিতে হয়। প্রত্যেকটি সমনে আদালত বা তার নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর এবং আদালতের সিলমোহর থাকতে হবে। এমসিকিউ প্রশ্ন ছিল যে সমনে কার স্বাক্ষর থাকতে হবে, আদালতের না বিচারকের, এরকম ছিল। তবে বিবাদী যদি বাদী আর্জি দাখিল করার সময়ই হাজির হয়ে বাদীর দাবি মেনে নেয় তাহলে কোনো সমন ইস্যু করতে হবে না। কখন সমন ইস্যু করতে হবে না? মামলা দায়ের হলো সেই দিনই যদি বিবাদী উপস্থিত হয়, যে সেই দিনই যদি মামলার লিখিত জবাব দিয়ে দেয়, তাহলে আর সমন ইস্যু করারই দরকার নাই। কারণ সমন ইস্যুর দরকার কখন হয়? বিবাদীকে জানানো। বিবাদী তো জেনেই আসছে, দুইজন মিলেই তো আদালতে আসছে, হয়তোবা তারা কি করবে, কন্টেস্ট করবে, অথবা তারা সলেনামা করে মামলা নিষ্পত্তি করে ফেলবে দ্রুত।
হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। যেটা আলোচনা করছিলাম, সমন। সমন কেন দিতে হয়? মামলা করে বাদী, বিবাদী বা বিবাদীদের জানাতে হবে যে মামলা তাদের নামে হয়েছে, তাদের বিরুদ্ধে হয়েছে। তো এটা জানানোর কাজই হচ্ছে সমনের মাধ্যমে। যদি বিবাদীরা জেনে যায় এবং আদালতে হাজির হয়ে যায়, তাহলে আর সমন পাঠানোর বা জারির দরকার নাই, ইস্যু করারই দরকার নেই। একটি মামলা দায়েরের পরের ধাপ সমন জারি। সমন দুই ভাবে জারি করা যায় প্রধানত। এক, আদালতের জারিকারকের বা জারিকারকের মাধ্যমে, যেটা প্রসেস সার্ভার যাকে বলা হয়। প্রসেস বলতে সমনকে বোঝানো হচ্ছে, আর সার্ভার বলতে যিনি সার্ভ করেন, পৌঁছে দেন। পদাতিকের, যেটা প্রসেস সার্ভার নিয়ে যান, পদাতিক বলতে পায়ে হেঁটে হেঁটে যে নিয়ে যান বিবাদীদের ঠিকানায় ঠিকানায় গিয়ে, তাই এটাকে পদাতিক সমন বলে। সিভিল মামলায় পদাতিক সমন অবশ্যই দিতে হবে, এবং আদালতের সেরেস্তাদার কর্তৃক ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সমন জারি করতে হয়। তাহলে দুই পদ্ধতিতে সমন জারি করতেই হবে। এর মধ্যে যে কোনো একভাবে যদি সমন জারি হয়ে যায়, তবুও মামলা অগ্রসর হওয়া যাবে। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে পদাতিক সমনই যায়। ক্রিমিনাল মামলায় সাধারণত ডাক সমন দেওয়া হয় না, ক্ষেত্র বিশেষে ডাক সমনও দেওয়া যেতে পারে। ইমেলের মাধ্যমেও সমন দিয়ে যেতে পারে, বিকল্প জারি এগুলো আছে, আমরা দেখবো এই মুহূর্তে। বিবাদীদের প্রতি সমন জারি বিভিন্ন পদ্ধতি। সমনের প্রকারভেদ দুই প্রকার, কিন্তু পদ্ধতি আবার ভিন্ন ভিন্ন। কি কি? ব্যক্তিগতভাবে সমন জারি। সাধারণত সমন বিবাদীদের ওপর ব্যক্তিগতভাবে জারি হতে হয়। তার অনুপস্থিতিতে তার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির ওপর সমন জারি হতে হবে। ব্যক্তিগতভাবে বলতে কি, যে যে বিবাদী তার হাতে সমনটা ধরিয়ে দিতে হবে এবং তার সই নিয়ে নিতে হবে, এটাই হচ্ছে ব্যক্তিগতভাবে সমন জারি। এখন বাবা বাসায় নাই, তার পরিবর্তে পরিবারের কোনো পুরুষ সদস্যকে দেওয়া যাবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি। যদি তার ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি পাওয়া না যায়, তবে তার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করতে হবে। এক্ষেত্রে ভৃত্য বলতে কর্মচারী বা চাকর বা সার্ভেন্ট, কাজের লোক বাড়ির, তার উপর সমন জারি করা যাবে না, কারণ তিনি পরিবারের সদস্য হিসাবে গণ্য হবেন না। আদেশ 5, বিধি 12 এবং 15-তে এই বক্তব্যটুকু আছে। তাহলে এখানে, এটা তো বানিয়ে লিখিনি আমি, এটা কোত্থেকে নিয়েছি? আদেশ 5-এর বিধি 12 এবং 15 অনুসারে এই পয়েন্টটা দিয়েছি। 3 নম্বর, লোটকি বা বিকল্প পদ্ধতিতে সমন জারি। বিবাদী বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি পাওয়া না গেলে, অর্থাৎ উপরোক্ত দুইটি পদ্ধতি যদি ব্যবহার করা না যায়, সমন গ্রহণ না করলে, পাওয়া গেল না বা সমন গ্রহণ করছে না, পাওয়া গেছে নিতে চাচ্ছে না, নিব না, বিবাদীর বাসগৃহের বাহির অংশে বা অন্য কোনো প্রকাশ্য স্থানে, বা সে যেখানে সাধারণত ব্যবসা করে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানে বা ব্যক্তিগত লাভের কাজ করেন, সেখানে লোটকে সমন জারি করতে হবে। আদেশ 5, বিধি 17 ও 20। এক্ষেত্রে জারিকারক সমন নোটিশের অপর পৃষ্ঠায় সংশ্লিষ্ট এলাকার দুজন নিঃস্বার্থ, মানে নিউট্রাল বা নিরপেক্ষ ব্যক্তির স্বাক্ষর বা টিপ সহি গ্রহণ করবেন। স্বাক্ষর দিতে পারলে স্বাক্ষর, না পারলে টিপ সহি। কেন টিপ সহি নিবে? সেখানে যে লটকিয়ে জারি করা হয়েছে তার প্রমাণস্বরূপ। বিবাদীর সাময়িক অনুপস্থিতিতে তার বাসগৃহের বহির্ভাগের সামনে সমন লটকিয়ে জারি করা যুক্তিসঙ্গত নয়। মনে করেন যে জানতে পারলো যে এই ব্যক্তি ব্যবসা করে, এখন বাড়িতে নাই, সন্ধ্যার পরে বাড়িতে আসবে, বা তিনি ঢাকায় গিয়েছেন, আগামীকালকে বাড়িতে আসবে বা এক সপ্তাহ পর বাড়িতে আসবে, এটা জানতে পারলেন তিনি, তখন আর লটকিয়ে জারি করা যাবে না। যখন একদিন পরে বা রাত্রে বা 2 ঘন্টা পরে বা 1 মাস পরে যখন আসবেন, তখন আবার সমন নিয়ে যেতে হবে ব্যক্তিগতভাবে জারি করার জন্য, তার হাতে হাতে দেওয়ার জন্য। যদি ওই বিবাদীকে তার বাসগৃহে পাওয়ার সম্ভাবনা থাকে, তবে পুনরায় তার বাড়িতে সমন জারির উদ্দেশ্যে যেতে হবে। একটু আগে যেটা বললাম সেটা এখানে লিখিত আকারে আছে। এরপরে 4 নম্বর, ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন জারি। আগে ছিল ফ্যাক্স, এখন হচ্ছে লেটেস্ট ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে।
ইমেল হচ্ছে একটা অফিসিয়াল জিনিস, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো আনঅফিসিয়াল, তাই ইমেলটাকে প্রাধান্য দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে না, ইমেলের মাধ্যমে দিতে হবে। যদি বাদী আবেদন করেন তাহলে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমেও সমন জারি করা যাবে। বাদী আবেদন করছে যে তাকে উপরোক্ত 3 উপায়ে সমন জারি করা সম্ভব হচ্ছে না, তার ইমেল নাম্বার জানা গেছে, ইমেলে আমি সমন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তার ঠিকানা পাওয়া যাচ্ছে না, বর্তমান ঠিকানা জানা নাই, অতীত ঠিকানা আছে, সেখানে গিয়ে জানা যাচ্ছে তিনি দীর্ঘদিন সেখানে বসবাস করেন না, বা এক জায়গায় ব্যবসা করতেন, সেই এলাকা থেকে তিনি চলে গেছেন, কোথায় আছে খোঁজ খবর নাই, কিন্তু তার ইমেল নাম্বার জানা আছে। তার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসা প্রতিষ্ঠানের যে কার্ড বা ব্যবসা প্রতিষ্ঠানের প্যাড সংগ্রহ করতে পেরেছি, সেখানে কি দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, যেমন আমার ভিজিটিং কার্ডে ইমেল নাম্বার আছে। তো সেই ইমেলের পাঠানোর মাধ্যমেও সমন জারি করা যেতে পারে। আদেশ 5 বিধি 9। ইমেল করার পরে এই যে ইমেল পাঠানো হয়েছে তার প্রমাণস্বরূপ ইমেল সেন্ড হয়েছে, ওই জায়গার স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে আদালতে জমা দিতে হবে, তাহলে সমন জারি হয়ে গেল। জারিকারক সমন জারি ফেরত দিলে নাজির যথাসম্ভব দ্রুত এবং কমপক্ষে মামলার ধার্য তারিখের 2 দিন পূর্বে সংশ্লিষ্ট কোর্টে ফেরত দিবেন। সিভিল মামলা আমি যদি জারি করি, মানে সিভিল মামলা আমি যদি দায়ের করি, তো এরকম হয়, যদি নিজে থেকে তদবির না করা হয়, তদবির বলতে সমনটা ইস্যু করিয়ে সেরেস্তাদারের মাধ্যমে নাজির শাখায়, মানে যে শাখা প্রসেস শাখা বলে বা নাজির শাখা, সেখানে যাবে, সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয় যিনি সমনটা নিয়ে যাবেন। তো ওই নিয়ে আসা, এটাও আমি কিছু খরচ করে দ্রুত করার চেষ্টা করি, খরচ করতে বাধ্য হই, না হলে বছরের পর বছর সমন পড়ে থাকে। তারপর একটা ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিই, তিনি যেন দ্রুত সমন নিয়ে যায়, বাদীদেরকে বলা থাকে, বাদীদের কাছে যায়, সমন জারি করার পর বাদীরা তাকে কিছু টাকা পয়সা দেয়, খুশি করে। ওপেন বলছি কারণ এটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এটাকে কি ঘুষ বলবো? হ্যাঁ, অবশ্যই এটা ঘুষ। এটাকে করা নৈতিকভাবে ঠিক? অবশ্যই ঠিক নয়, কিন্তু করতে বাধ্য হচ্ছে, কারণ এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আশা করছি এগুলো যদি বন্ধ হয়, কারণ যারা এগুলো করে টাকা নিয়ে, তারা তো বেতন পান, কিন্তু বেতনের পরে ওনারা এই বকশিসটা নিবেন, না হলে কাজ সঠিকভাবে করবেন না। অপরদিকে ডাকযোগে প্রেরণের পর ডাক রসিদ অর্থাৎ একনলেজমেন্ট ডিউ, যেটা প্রাপ্তি স্বীকারপত্র বলে, থাকলে 1 মাস অতিবাহিত হওয়ার পর এডি ডাক সমন জারি হিসাবে গণ্য হবে। বিবাদী একের অধিক হলে প্রত্যেকের উপর সমন জারি করতে হবে। এছাড়া বিভিন্ন জেলার বিবাদীদের উপর সমন সংশ্লিষ্ট জেলার নেজারত বিভাগের মাধ্যমে, অর্থাৎ প্রসেস যে শাখা তার মাধ্যমে সমন জারি করতে হবে। মনে করেন আমার কাছে মামলা আছে, বাদীর বাড়ি রাজশাহী, রাজশাহীতে মামলা করলো, সম্পত্তি রাজশাহী, রাজশাহীতে মামলা করলো, কিন্তু বিবাদী যাদেরকে করা হচ্ছে, মহিলা বিবাদীদের বিশেষ করে, যে অন্য জেলায় যদি বিয়ে হয়ে যায় মহিলার, মানে বাবা বাদী, বাবা মারা গেছে, সরি, বাবা বিবাদী হতো, বাবা মারা গেছেন বলে, কিন্তু পুত্ররা এবং তার কন্যারা বিবাদী হয়ে গেছে ওয়ারিশ সূত্রে। কন্যাদের বিবাহ রাজশাহী জেলায় না, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, অন্য জেলায় চলে গেছে। তাহলে তাদেরকে বিবাদী করা হলে সেই ঠিকানাতেই সমন পাঠাতে হবে। এখন যদি নওগাঁ জেলাতে সমন পাঠাতে হয়, তাহলে এখানকার যে জারি করে সে ডিরেক্ট কি নওগাঁ জেলায় যাবেন? না, যেতে পারবেন না। এই সমনটা চলে যাবে নওগাঁ কোর্টের নেজারত শাখায়, ওখান থেকে তখন সমনটা সংশ্লিষ্ট থানা বা সংশ্লিষ্ট গ্রামে চলে যাবে। আশা করি পয়েন্টে বুঝতে পেরেছেন। বিকল্প পদ্ধতিতে সমন জারি ফলাফল কি? আচ্ছা, এই যে 1 2, এই এই দুইটা পদ্ধতিতে যদি সমন জারি করা না হয়, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে যদি সমন জারি করা হয়, সেটা কি গুরুত্ব বহন করে কিনা, মানে তার ফলাফল কি, সেটা কি কাজে লাগবে আদৌ, এটা জানতে চাচ্ছে। এটার মূল বক্তব্য হচ্ছে, বিবাদী বা তার পক্ষে এটা একটু আগে আমি পড়েছি যেটা আছে, যখন বিবাদী সমন এড়িয়ে চলে অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে অথবা অনেকবার চেষ্টা করেও বিবাদীর উপর সমন জারি সম্ভব না হলে, তখন বিকল্পভাবে সমন জারি করা যাবে। তাছাড়া তো উপায় নাই। বিকল্পভাবে সমন জারির ক্ষেত্রে যথার্থ শর্তাবলী পালন করা হলে, যথার্থ শর্তাবলী যেভাবে
সমন জারি করতে হবে, ওই যে দুইজনের সই নিতে হবে। উক্ত বিকল্পভাবে জারির সমন ব্যক্তিগতভাবে জারিকৃত সমনের ন্যায় কার্যকর হবে। এটা কিন্তু একটা কেস রেফারেন্সের মাধ্যমে আমি বলছি, আইনে নাই। বিকল্পভাবে সমন জারির ফলাফল আইনে বলা নাই, তাহলে অবশ্যই কেস রেফারেন্সটা দিতে হবে। এআইআর 1930 লাহোর 397 এই কেসে আছে। আরো একটি কেস রেফারেন্স, বিচারপ এ, না, একটা বিচারপতির কথা, এটা কেস রেফারেন্স না। বিচারপতি ম্যাকলিডের মতে রেজিস্টার ডাকযোগে সমন জারি বিবাদের উপর ব্যক্তিগতভাবে সমন জারি মতোই কার্যকরী হবে, এবং এটি মামলাকারীর জন্য একটা সুবিধাজনক ব্যাপার বটে। কারণ রেজিস্টার ডাকযোগে যখন সমন পাঠানো হয়, তখন খুব অল্প মূল্যেই সমনটা পাঠানো যেতে পারে। সেক্ষেত্রে এই যে আদালতের জারিকারক সমন নিয়ে গেলে যে বকশিস দাবি করে, ঝামেলা করে, এটা তো আর হওয়ার সম্ভাবনা নাই। সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যায়? সমন আর পত্রের মধ্যে পার্থক্য কি? পড়ি। পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো, যখন বিবাদী সমন এড়িয়ে চলে অথবা সমন গ্রহণ করতে অস্বীকার করে, অথবা অনেকবার চেষ্টা করে বিবাদীর উপর সমন জারি হয় না, সেক্ষেত্রে যদি বিপরীত উদ্দেশ্য প্রতীয়মান না হয়, বিপরীত উদ্দেশ্য মানে বাদীর যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, সমন জারি ভিন্ন, মানে কোনো প্রতারণা করার উদ্দেশ্য না থাকে মামলায়, কোনো অনৈতিক স্বার্থ উদ্ধারের উদ্দেশ্য না থাকে, তাহলে সঠিক ঠিকানা, সঠিক ডাকমাসুল এবং রেজিস্টার ডাকযোগে চিঠি বা পত্র পাঠায়, এবং চিঠির ভিতরে সমন থাকলে তা যথাযথভাবে সমন জারি বলে গণ্য হবে। মানে রেজিস্টার ডাকযোগে সমন জারির কথাই কিন্তু এখানে পত্রের মাধ্যমে সমন জারির কথাটা বলা হচ্ছে। সিভিল মামলা যখন আমরা করি, একটা পদাতিক সমনের জন্য আমরা রেডি করে দিই, এবং ডাকযোগে সমন, এখানে যে খাম, ওই খামের ভিতরে সমন প্রবেশ করে দেওয়া হয়, সেটাকে পত্র বলা হচ্ছে। অর্থাৎ উক্ত ক্ষেত্রে সমনের পরিবর্তে পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো হয়। পদাতিক সমনে কিন্তু আর্জির ফটোকপি থাকে, কিন্তু পত্রের মাধ্যমে যে রেজিস্টার ডাকযোগে সমন যায়, সেটাতে কিন্তু সমন, মানে জাস্ট সমনের কপি থাকে, আর্জির ফটোকপি থাকে না। বিচারপতি ম্যাকলিডের মতে রেজিস্টার, এই কথাটা কিন্তু আগেও ছিল, হুবহু ওই লাইনটা আবার দেওয়া হয়েছে। প্রশ্ন যেভাবে আকাশুক না কেন, একই বক্তব্য বিভিন্নভাবে প্রাসঙ্গিক হলে আমরা মামলায় উল্লেখ করতে পারবো। এবার আমরা একটি প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। ঢাকার একটি আদালত ক এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করে। তাহলে কি করছে? ককে বলছে আপনার কাছে একটা দলিল আছে, দলিলটা নিয়ে আদালতে হাজির হন, নিজে অথবা কারো মাধ্যমে। কিন্তু ক সমন মোতাবেক আদালতের উক্ত আদেশ পালনে ব্যর্থ হন, মানে তিনি নিয়ে আসেননি। আদালত ক এর উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে কোনো পদক্ষেপ নিতে পারেন কি? আদালতের সমন জারি হওয়ার পরেও ক আদালতে দলিলটা নিজে উপস্থাপন করেননি, কোনো আইনজীবীর মাধ্যমে করেননি, বা কোনো প্রতিনিধির মাধ্যমে দলিলটা আদালতে দেননি, মানে আদালতে দলিল আসেনি এক কথায়। তাহলে অবশ্যই সমন অমান্য করা হলো। আদালত কি অ্যাকশন নেবেন এক্ষেত্রে? দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো দলিল প্রদর্শনের জন্য বিবাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত দলিলটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ প্রদান করে। বাদীকে, এখানে বিবাদীকেও বলতে পারে, বা কোনো বাদী বিবাদী ভিন্ন কোনো থার্ড পার্টিকে বলতে পারে, মামলার যার সাথে কানেকশন নাই, কিন্তু তার কাছে কোনো যদি দলিল থাকে মামলার, বাদীর কলামেও তার নাম নাই, বিবাদীর কলামেও নাম নাই, মানে তিনি বাদীও না বিবাদীও না, কিন্তু তার কাছে দলিল থাকতেই পারে, তাকে মামলায় দাখিল করতে পারে। যেমন মনে করেন একটা মামলায় বাদী হচ্ছে এক মহিলা, মোহরানার মামলা করেছেন, বিবাদী হচ্ছে তার স্বামী। এই মামলায় যদি বিবাদী দাবি করে যে হ্যাঁ বিবাহ হয়েছে আমাদের, এটা সঠিক, কিন্তু কাবিননামার যে অর্থ এটা অতিরিক্ত লিখেছে, মানে বিবাহের মূল যে ভলুম কাজীর কাছে, সেখানে এত টাকা লেখা নাই, হবে 50,000, একটা শূন্য বাড়িয়ে 5 লক্ষ টাকা করে মামলা করেছে মোহরানা বেশি আদায়ের জন্য, অসৎ উপায় অবলম্বন করেছে। তো এখন কি করতে হবে? বিবাদী আবেদন করবে যে বাদীর যে, যেখানে মামলা, সরি, বাদী যে কাবিননামাটা দিয়েছে সেটা সঠিক নয়,
সার্টিফাইড কপি, তাহলে মূল ভলিউম তলব করতে হবে। তাহলে কাকে সমন দিতে হবে? সংশ্লিষ্ট কাজীকে, যিনি বিবাহ পড়িয়েছেন। তো কাজী কি এই মামলার বাদী, না কাজী এই মামলার বিবাদী? কাজী এই মামলার বাদীও না, বিবাদীও না। তার মানে তার কাছে একটা দলিল আছে, কি ওই মূল ভলিউম। সেখানে দেখবে কত লেখা আছে, 50,000 না 5 লক্ষ টাকা। কিন্তু ওই কাজী সমন পাওয়ার পরেও যদি আদালতে উপস্থিত না হয় বা ভলিউম নিয়ে না আসে, তাহলে কি করতে হবে? এইভাবে প্রশ্ন আসতে পারে। আপনাকে কনসেপ্টটা, মানে কনসেপ্ট বলছি, কন্টেস্টটা বুঝতে হবে। কন্টেস্ট কি, ঘটনাটা বুঝতে হবে, যে কোন প্রেক্ষিতে কি বলার চেষ্টা করা হচ্ছে প্রশ্নের মাধ্যমে, তখন আপনাকে বুঝে উত্তর করতে হবে। কিন্তু বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হয়, ওই যে ব্যর্থ হয় বা কাজী ব্যর্থ হয়, কাজী দিয়ে প্রশ্ন আসতে পারে। এমন ব্যর্থতার পরিণাম, ফলাফল কি হতে পারে? আইনের প্রাসঙ্গিক আহ, বিধান, এখানে বিধায় আছে, বিধান উল্লেখপূর্বক আলোচনা করেন। আবার আসতে পারে একটা মামলায় একটা আরএস খতিয়ান বিষয়ে প্রশ্ন উত্থাপন হচ্ছে। বিবাদী বলছে আরএস খতিয়ান সঠিক নয়, সার্টিফাইড কপি যেটা বাদী দাখিল করেছে সেটা ভুয়া। তাহলে উপায় কি? আরএস রেকর্ড রুমে যিনি দায়িত্বে আছেন, আরএস রেকর্ড রুমের সেই কর্মকর্তা বা কর্মচারীকে তলব করতে হবে। রেকর্ড কিপার, রেকর্ড কিপারকে সমন দেওয়া হলো, রেকর্ড কিপার আসে না, তাহলে রেকর্ড কিপারের প্রতি কি অ্যাকশন নিবে? একই প্রশ্ন নানান ভাবে আসতে পারে। কারণ সরকারি বা বেসরকারি দলিল তো অনেক আছে। সরকারি দলিল উপস্থাপনের জন্য আসতে বলতে পারে, বেসরকারি দলিল উপস্থাপনের জন্য আসতে বলতে পারে। সাক্ষ্য আইনের 74 এবং 75 ধারায় আছে। তো প্রশ্ন এইটা নানান ভাবে আসতে পারে। আমি বারবার বলছি, প্রবলেমেটিক প্রশ্ন কমন দেওয়া সম্ভব না, কিন্তু কনটেক্সট কমন দেওয়া সম্ভব। কনটেক্সট বলতে ওই যে সমন দেওয়া হয়েছে, দলিল নিয়ে আসলো না, এটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট মানে মূল ঘটনা। কনটেক্সট বা মূল ঘটনা বুঝে আপনাকে উত্তর করতে হবে। অর্থাৎ ভাষা পরিবর্তন করে প্রশ্ন আসলেও আপনাকে ধরতে পারতে হবে, হ্যাঁ কি জানতে চাওয়া হয়েছে, কোথা থেকে কিভাবে উত্তর করতে হবে। তাহলে এইটা আছে সিপিসির ধারা 32 এবং আদেশ 16 বিধি 10 এর বিধানে। এই বিধান অনুসারে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে দেওয়ানি আদালত কোনো ব্যক্তিকে বিজ্ঞ আদালতে কোনো দলিল উপস্থাপনে বাধ্য করতে পারে। মানে আদালতের ক্ষমতা কি আছে, যদি না দেয়, হুলিয়া জারি করতে পারবে, গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। সিভিল মামলায় ওয়ারেন্ট ইস্যুর কথা আমরা শুনলাম, ক্রিমিনাল মামলায় ওয়ারেন্ট ইস্যু তো সচরাচর হয়েই থাকে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের আদেশ প্রদান, জরিমানা দাখিলের আদেশ প্রদান, দেওয়ানি কারাগারে আটকের আদেশ প্রদান। তো এই ধরনের বেশ কিছু আদেশ দিতে পারবে। বিস্তারিত ভিতরে পড়ে নেবেন। আচ্ছা, এখানে আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে একটা কথা লিখে দিয়েছি, যেটা আমি এখন পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করব। উপরোক্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে এর পরিবর্তে ব্যবহার করলে, অথবা এর উপরে অংশ, মানে অথবা এর উপরের অংশের উত্তর হিসেবে যথাযথ হবে। অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে উত্তর সেভাবে করতে হবে। এখানে আমি কিন্তু কোনো ব্যক্তিকে বলেছি, তার মানে এই যে অথবার যে নিচের এই অংশের উত্তর আমি লিখে দিয়েছি, কিন্তু অথবার উপরে যে কথা বলা হচ্ছে, যে এর দখলে, তাহলে কোনো ব্যক্তির জায়গায় যদি বসিয়ে দেন, তাহলে অথবার উপরের অংশের উত্তর হয়ে যাবে, সেটাই বলছে। এটা যদি কাজী দিয়ে প্রশ্ন আসে, যে রহিমা করিমের বিরুদ্ধে মামলা করলো মোহরানার জন্য, এখন করিম এসে লিখিত জবাবে দাবি করছে যে এখানে মোহরানার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, আদৌ সেটা সঠিক নয়। কাজীকে তলব করা হলো, কাজী মূল ভলিউম নিয়ে আসছে না। আদালত কি করতে পারে তাকে বাধ্য করার জন্য? বা এখানে বাদী কি করতে পারে বা বিবাদী কি করতে পারে? তখন এই আবেদনটা বিবাদী করতে পারে যে তলব করছে না, তাহলে তাকে কি করা যেতে পারে? ওয়ারেন্ট ইস্যু করে ধরে নিয়ে আসা যেতে পারে, বা তার সম্পত্তি থাকলে সম্পত্তি বিক্রয়ের জন্য বলা যেতে পারে। যে পরিস্থিতিতে যেটা কাজে লাগবে, এই 5 প্রকারের। তো আজকের আলোচনা এতটুকুই। 3টা টপিক আমরা শেষ করলাম। আগামী বৃহস্পতিবারে আরো 3টা টপিক আশা করি শেষ করব। ফিক্সড রুটিন আমি দিইনি, ফিক্সড রুটিন হয়তো বা বৃহস্পতিবারের পরে আপনাদেরকে দিব। কারণ আমি অপেক্ষা করছিলাম, এই যে আজকে যে ফর্ম ফিল আপের নোটিশ আসলো, কিন্তু পরীক্ষার যে সময়কাল সেটা বর্ণনা করা হলো না। আমার কাছে সরকারি যে ক্যালেন্ডার আছে সেইটা কালেকশনে আছে। তো আমি এখন একটা ক্যালকুলেশন করব। এমসিকিউ পরীক্ষা যদি 25
এপ্রিল হয়, সেক্ষেত্রে রিটেন পরীক্ষা মে মাসে হওয়ার তো সম্ভাবনা নাই, কারণ মে মাসে বার কাউন্সিলের নির্বাচন এবং ফলাফলও তো দ্রুত হয়ে যায়। তাহলে জুন মাসের, এখানে দেখতে পাচ্ছি 5 থেকে 10 তারিখ, হ্যাঁ, 5 থেকে 10 তারিখের মধ্যে আমরা ঈদের ছুটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, জুন মাসের 5 থেকে 10 তারিখ, এই 5 দিন কুরবানি ঈদ মানে ঈদুল আজহার ছুটি আছে। তার মানে এই ছুটির আগে নিশ্চয়, সরি, এই কুরবানির ঈদের আগে নিশ্চয়ই পরীক্ষা হবে না রিটেন। কুরবানির ঈদের যদি পরে যায়, অন্তত একটা সপ্তাহ যদি সময় দেয়, ফর্ম ফিল আপেরও তো একখানে কি আছে, ঝক্কি ঝামেলা আছে। রিটেনের যে ফর্ম ফিল আপ, সেটা যদি মে মাসের ইলেকশনের পরে দেয়, তাহলে নিশ্চয়ই কুরবানির ঈদের পরে হবে, কারণ কুরবানির ঈদ বা ঈদুল আজহা জুন মাসের শুরুতেই আছে। মে মাসে পরীক্ষা হবে না, ইলেকশনের অনেক বড় একটা ঝামেলা আছে। এমসিকিউ পরীক্ষা আগে নিচ্ছে কারণ আহ, এখন যারা অ্যাডহক কমিটিতে আছেন তারা বোঝাতে চাচ্ছেন আমরা খুবই শিক্ষানবিশ ফ্রেন্ডলি। তার মানে এখানে একটা বিশাল ক্যাম্পেইন হয়ে গেল ভোটের, এই পরীক্ষাটা অংশগ্রহণ করার মাধ্যমে। অন্তত তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, যারা শিক্ষানবিশ আছে, যারা পরীক্ষা দিতে পারবেন তাদের। অতএব ইনাদের আবার ভোটে পাশ করার সম্ভাবনা বেড়ে যাবে পরীক্ষাটা নিলে। কারণ অনেকে নিরাশার মধ্যে ছিলেন, এই পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ দেওয়ার কারণে অনেকটা নিরাশা কেটে গেছে, এখন পড়াশোনায় অনেকে ফিরবেন। আজকে আমার উপস্থিতি অনেকটা বলে দিচ্ছে, এবং ধীরে ধীরে আরো উপস্থিতি বাড়বে আশা করছি। এমসিকিউ ব্যাচে আগামীকালকে উপস্থিতি আরো বাড়ার কথা। তো আমি কি ধারণা করছি, ক্যালকুলেশন, আমি কিন্তু, এটা ধারণা না, ক্যালকুলেশন করে পাচ্ছি যে জুন মাসের প্রথম সপ্তাহতেও কিন্তু নোটিশ আসবে না কিসের, লিখিত ফর্ম ফিল আপের। লিখিত ফর্ম ফিল আপের নোটিশ আসতে পারে জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে। জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে যদি দেয়, 15 দিনের জন্য যদি সময় দেয়, পুরো জুন মাস ফর্ম ফিল আপ হয়ে যাবে। অতএব জুলাই মাসের অ্যাটলিস্ট ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রিটেন পরীক্ষা হতে পারে। আপনারা যারা রিটেন ব্যাচে আছেন, এটা নোট করে রাখেন যে জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে রিটেন পরীক্ষা হতে পারে, থার্ড উইকেও হলে হতে পারে। তার মানে জুলাই, যদি খুব দ্রুত পরীক্ষা নেয়, জুলাই মাসের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অতএব আপনাদের একটা ফিক্সড টাইম পেয়ে যাচ্ছেন এমসিকিউ পরীক্ষার পরে, তাহলে মে, জুন, জুলাই, মানে 2.5 মাস সময় পাবেন আপনারা। 2.5 মাস সময় পাওয়া যাবে। জুলাই মাস ফর্ম ফিল আপ হবে, সরি, জুন মাস ফর্ম ফিল আপ হবে, জুন মাসের যদি শেষে পরীক্ষা নাই, খুব টাইট শিডিউল হয়ে যাবে, যে জুন মাসের সর্বশেষে পরীক্ষা নিল খুব অল্প সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে। এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। বরং জুলাই মাসে পরীক্ষাটা নিলে খুব রিল্যাক্সে পরীক্ষাটা নেওয়া যাবে। এবং জুলাই মাসে যদি পরীক্ষাটা নেওয়া হয়, আর জুলাইয়ের পরে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে জুলাই মানে রিটেনের ফলাফল চলে আসবে, তাহলে অক্টোবর মাসে ভাইবা হবে। অক্টোবর মাসে যদি ভাইবা হয়, তাহলে ডিসেম্বর মাসের শেষে আরেকটা এমসিকিউ তারা নেওয়ার যে পরিকল্পনা করছিলেন সেটা কিন্তু নেওয়া সম্ভব। কারণ 25 সালে 2টা এমসিকিউ নেওয়ার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষে মানে যখন ভাইবা শুরুর দিকে, অক্টোবরের শুরু বা অক্টোবরের আগেই সেপ্টেম্বরের শেষে যদি ভাইবা শুরু হয়, তাহলে অক্টোবরের মাঝামাঝি ভাইবা শেষ হয়ে যাবে। তারপরে অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি, এই 1 মাস এমসিকিউ ফর্ম ফিল আপ। তার মানে ডিসেম্বরের শেষে আরেকটা বা জানুয়ারি 26-এ আরেকটা এমসিকিউ হওয়ার ভালো সম্ভাবনা আছে, যদি তারা কমিটেড থাকতে পারেন। তো আজকের এই আলোচনা ছিল ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে বা আজকের ক্লাস বিষয়ে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব। যেহেতু কেউ প্রশ্ন করছেন না, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তাছাড়া তো ভিডিও আসছেই। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।